আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি যে ঘটনাটা শেয়ার করব আজ একটু ভিন্নভাবে শুরু করি। আজ জাহিদ ভাই না, আজ রেফায়েত ভাই। শুরু করছি তার ঘটনা দিয়ে। ঘটনাটা ঘটে চিটংয়ের কোনো এক এলাকায়। সেখানে থাকতো শহীদুল নামের একজন ব্যক্তি। তিনি পেশায় কৃষক। কৃষক বলতে তার অনেক জমি আছে এবং অনেক জমি জমা ছাড়াও গোয়াল ঘর টাইপের অনেক কিছু আছে। তার সম্পত্তি, তার অঢেল সম্পত্তি আছে। তার এলাকায় নাম ডাকও আছে এবং এইসব থাকার কারণে তিনি বেশ পরিচিত ছিলেন এলাকায়। অনেকে তার কাছে আসতো অনেক কিছুর বিচার নিয়ে, এমনকি বিচারও তিনি করতে পারতেন অনেস্টি মেনটেন করে। কেউ কখনো আঙ্গুল তুলে তার সাথে কথা বলতে পারে নাই। তিনি এলাকায় গরিবের উপকারও করতেন এবং সব ধরনের সাহায্য সহযোগিতা করতেন। কোরবানি হলে 10টা গরু জবাই দিয়ে দিতেন। এত করে সেভাবে মানুষের জন্য তিনি হেল্প করতেন। তা একই জায়গায় 3টা বাড়ি করা ছিল। বাড়ি বলতে টিনের ঘর আর কি, বিশাল বাউন্ডারি। 2টা ছেলে থাকতো সৌদি আরব, আর এক মেয়ে বিয়ে দিয়েছেন গ্রামের বাড়ির পাশেই। তার পরিবারে 2জন লজিং মাস্টার থাকতো। সেই লজিং মাস্টারগুলো থাকতো তার ঘরে, আর পরিবারের দরকারি কিছু কাজ করে দিত ঘরে, মানে তার পাশের ঘরে থাকতো আর কি। ঘটনা 1995 সালের। চিঠির লেখাগুলো আর কি। তখন চিঠি খুব লেখালেখি হতো। লজিং মাস্টার যারা ছিল তারা চিঠি আদান প্রদান করে দিত এবং বাড়ির টুকটাক কাজ করে দিত, এবং তারা স্কুলের টিচার ছিল বিধায় বাড়িতেই ওনার বাড়িতে থাকতো। তো চেয়ারম্যান ইলেকশন তিনি একবার করেছিল, কিন্তু সেবার ফেল করার কারণে পরে আর তিনি দাঁড়ায়নি। তো গ্রাম্য পলিটিক্সেরও বিষয় আছে। তিনি মৌসুমে মৌসুমে ধান চাষ করত এবং দিন মজুর নিয়েই চাষ করত। তার রাতের বেলা করে বাড়ি ফেরার একটা বাজে অভ্যাস ছিল। তিনি হঠাৎ রাস্তার মাঝে সেদিন বুকে ব্যথা বলে বসে পড়েন। তিনি হঠাৎ দেখলেন একজন মানুষ দূর থেকে হেঁটে আসছে। গ্রামের বাড়িতে দূর থেকে কোনো মানুষ হেঁটে আসলেই বোঝা যাচ্ছে এটা কোন বাড়ির লোক, কে আসছে। তিনি বুঝতে পারছিলেন না আসলে তখন কে আসছিল। টর্চ আছে তার সাথে। তিনি জোরে জোরে চিৎকার করছেন যাতে কেউ যদি দূরে থাকে তাকে যেন হেল্প করে। তো এরকম হলে যে আসে সে দৌড়ে আসার কথা, কিন্তু ওই দূরের আলো নিয়ে যিনি আসছিলেন তিনি অনেক আস্তে আস্তে আসছে। তিনি বুক ধরে বসে আছে। তিনি জাস্ট এতটুকু দেখলেন একজন লোক কাফনের কাপড় পেঁচিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। তিনি বুকের ব্যথায় আর কিছুই মনে করতে পারছিলেন না, তবে এতটুকু মনে আছে তাকে একটা লাশের খাটিয়াতে শোয়ানো হচ্ছে। তার কেন বুক ব্যথা করছে আর তিনি কেনই বা কিছু বলতে পারছিলেন না তা তিনি বুঝতে পারেন নাই, এবং একটা সময় অজ্ঞানের মতো হয়ে যায়। এরপরে আর কিছুই তার মনে নাই। তার ঘুম ভাঙে হাসপাতালের বিছানায়। তাকে ঢাকায় নিয়ে চলে আসা হয়েছে। ঢাকা মেডিকেল থেকে বলা হয় তার কোনো প্রবলেমই ধরা পড়েনি শরীরে। যেহেতু তিনি একটু মোটা এবং স্বাস্থ্যবান ছিলেন, তাকে ব্যায়াম করতে বলা হয়। ডায়াবেটিস খুব বেশি ধরা পরে আনুষঙ্গিক টেস্ট করবার পর তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ বুকে ধরেছিলেন, তাহলে সমস্যা হতে পারতো, হার্টে প্রবলেম হতে পারতো, হার্ট অ্যাটাক করেছে কিনা। তিনি গ্রামে যান এবং পৌঁছে তাকে একটা মীমাংসা করে দিতে হবে বলে ওই বাড়িতে যেতে হবে, এটা ওনাকে জানাই দেয় আর কি। এই অবস্থায় তিনি সেই বাড়িতে যান। সেই বাড়িতে ছিল তার বাড়ি থেকে 2 মাইল দূরে। পরের দিনই যায় তিনি বিচার করতে। কেসটা হচ্ছে জায়গা জমি নিয়ে। একটা সময় তর্ক শুরু হয়ে যায়। যে পক্ষ বিচার দেখেছে সেই পক্ষে একজন মহিলা ছিল। সেই মহিলার স্বামী ঢাকা থেকে গ্রামে আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যান। তার সম্পত্তি মাত্র 1 মাসের মধ্যে হরপ করে নেয় তার বড় ভাই এবং অন্য ভাইরা। সেই বিচার চাইতে তিনি বিচার করতে ডেকেছে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে। তিনি সেখানে পৌঁছাবার পর অলরেডি সেখানে পরিস্থিতি গরম ছিল। তিনি যাওয়ার পর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তিনি চুপ করে বসেছিলেন। যে মহিলা বিচার চেয়েছে সেই মহিলা ছিল অন্তঃসত্ত্বা, 6 মাসের প্রেগন্যান্ট। তো তর্কতর্কি করার এক পর্যায়ে সেই মহিলা সম্পর্কে বাজে কথা বলায় সেই মহিলা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। কিন্তু বিচার করার কথা কার, যার করার কথা তিনি চুপ করে বসেছিলেন। হঠাৎ সেই লোক, যেই লোককে জমি দখল করার ব্যাপারে যার জন্য বিচার ডাকা হয়, সেই মাছ ধরার যে ট্যাডা, সেই ট্যাডা দিয়ে মহিলার প্রেগনেন্ট অবস্থায় মহিলার পেটে ঢুকিয়ে দেয়।
এবং 2 বার ঢুকায়, 1 বার না 2 বার, সবার সামনে। সবাই চিৎকার করে দৌড়ে তার হাতে যে তাকে ধরতে পারেনি, মহিলাটাকে মানে ওই ট্যাটার বাড়ি থেকে মানে ট্যাটাটা ভেতরে যাওয়া থেকে বাঁচাতে পারেনি, সদর হাসপাতালে নিলে বাচ্চা সহ সেই মহিলাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ কেস করা হয়। পুলিশ কেস হলেও প্রভাবশালী থাকবার কারণে সেই মহিলার কোনো বিচার হয় না। এমনকি সেই মহিলাকে খুন করবার দায়ে সেই লোক অবাধে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং এলাকার লোকজনও তাকে কিছু বলতে পারছিল না। সেদিন ছিল অনেক গরম। শহীদুল সাহেব অনেক টায়ার্ড হয়ে যান। দুপুরে বাড়িতে তাড়াতাড়ি যেয়ে বিশ্রাম নিতে বসেন। সেদিন আবার তিনি মাঠে ছিলেন এবং রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। একটা ঘুম দেন। ঘুম থেকে ওঠেন রাত 1টায়। সেদিন গরমে ঘুমই আসছিল না তার ঘরের সাথেই পুকুর আছে, সেখানে রাত 1টায় তিনি একটু মুখ ধুয়ে এসে ঘাট কোলে বসে বসে বাতাস খাচ্ছিল। হালকা বাতাস ছিল তখন। তিনি আবছা চাঁদের আলোয় দেখতে পান তার ঘরের মেইন গেট দিয়ে কে যেন ঠুস করে ঢুকে গেল। তিনি দৌড়ে যান চোর মনে করে। তিনি ঘরের ভেতরে যেই ঢুকে দেখতে পান তার রুমের মধ্যে কুপি যে ছিল সে কুপিটা পড়ে আছে এবং সেটার উপর থেকে যে মানে সেটার ভিতরে যতটুকু কেরোসিন ছিল সব বের হয়ে আছে এবং বের হয়ে অতটুকু জায়গায় আগুন ধরে আছে। যেহেতু আগুনের মানে তাপটা কম ছিল, এক্সটেন্টটা কম ছিল, তিনি ঢুকেই সবাইকে ডাক দিয়ে তোলে এবং সেই জায়গায় এবং আগুনটাকে নিভায়। কেন এরকম হলো এটার ব্যাপারে তার বিন্দু মাত্র আইডিয়া ছিল না। এই ঘটনার পরের দিন যেহেতু তিনি সালিশে ছিল, পুলিশ তার পারমিশন এবং আশপাশের লোকজনের পারমিশন নিয়ে সেই মহিলার দাফন কাজ সম্পন্ন করে, কারণ ওই মুহূর্তে তিনিও ওই জায়গায় উপস্থিত ছিল। আর পুলিশ তার এলাকার পরিচিত লোকজন, আশেপাশে পরিচিতরা কান্না করছিল। শোনা গেছে ওই মহিলা অনেক পরহেজগার ছিল, কিন্তু বিচার চেয়েও তিনি বিচার পাননি। শহীদ সাহেব এত কিছু খেয়াল না করেও সেদিন দাফন শেষ করে বাড়িতে আসেননি। তিনি সবকিছু ইগনোর করে যান। বাজার থেকে তিনি রাতের বেলা বাড়ি ফিরে শুয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখেন। তার কানে পরিষ্কার বাচ্চার কান্না শব্দ পাচ্ছিলেন তিনি। বাচ্চার কান্না মানে কান্না থেকে সেই বাচ্চাটা তার ঘরের মধ্যে হামাগুড়ি দিয়ে তার বুকের উপরে উঠে সেই বাচ্চাটা বলে ওঠে বড়দের মতো একটি স্বরকণ্ঠে, বলে ওঠে, তুই তো পাপী, তোর তো পাপের সংখ্যা বেশি, পাপ করতে করতে তুই আমাকেও ছাড়িস নাই। একবার দেখবো তোকে বাঁচায় কিভাবে রাখে, দেখবো তোকে প্রথমে কে তোকে বাঁচায়। প্রথমে তোকে তোর টুকরা করব, তারপর তোর কলিজাটা রাস্তার মাঝে ফেলে রাখবো যাতে বিড়াল কুকুরা টেনে টেনে খায়। তিনি খুব জোরে খুব শক্ত করে বিছানা থেকে উঠে যায় এবং তিনি ঘামতে থাকেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন এক হাত তিনি ঠিক মতো নাড়াতে পারছেন না। সেদিনের পর থেকে তিনি আর হাত নাড়াতে পারেন না। তার হাত ডান হাতে প্রচন্ড পেইন হতে থাকে। 7 দিনের মাথায় তা অবশ হয়ে যায়। তিনি অনেক ডক্টর দেখান, অনেকেই অনেক কিছু রেফার করে, কিন্তু শরীরে তেমন কোনো ইফেক্ট না পাওয়াতে তাকে কবিরাজ পর্যন্ত দেখানো হয়। কিন্তু উনি আবার এটা বিলিভ করতেন না। কবিরাজ কি চিকিৎসা দিবেন এরকম কথাবার্তা তিনি সবসময় বলতেন। যখন কোনো মীমাংসাতে ধর্ম জড়িয়ে যেত, তিনি 10 রকমের এক্সকিউজ দিয়ে সেই মীমাংসাটা অন্যরকম ভাবে করে দিতেন। আগেই আমি বলেছিলাম যে তার রাতে করে বাড়ি ফেরার অভ্যাস ছিল। তার এলাকার লোকদের সাথে তিনি জুয়া খেলার অভ্যাস ছিল, তার খুব বাজে অভ্যাস। সেটা অল্প টাকার জুয়া ছিল যদিও। তাস খেলতো সময় নিয়ে রাত 1টা অথবা 2টা। তার নামাজ পড়া ছিল না বিন্দু মাত্র অভ্যাস। সমাজ রক্ষার জন্য তিনি শুধু জুম্মার নামাজ পড়তে যেতেন, কারণ মসজিদটা তাদেরই গড়া মসজিদ। অথবা মসজিদ জাতীয় কোনো মিটিংয়ে গেলে তিনি যেতে চাইতেন না এবং মসজিদের ধারের কাছেও যেতে চাইতেন না। প্রায় 1 মাস হতে চলে সেই অবস্থা। সেই অবশ হবার পর তিনি বাড়িতেই থাকতেন, তেমন একটা বের হতেন না। তবে তিনি কখনো কারো ক্ষতি করেন নাই, কাউকে খারাপ পরামর্শ দেন নাই। কিন্তু এরকম তার সাথে কেন হচ্ছে তিনি প্রথমে এটা বের করতে পারেন নাই, কারণ উনি মনে করেছেন কেউ খারাপ কাজ করলে কিন্তু তার খারাপ জিনিসটা কখনো তার নিজের মধ্যে থেকে চোখে পড়ে না। তিনি বের করার জন্য তার সাথে কেন হচ্ছে এটা বের করার জন্য তিনি আরেকজনকে রেসপন্সিবিলিটি দেয় যে একটু দেখেন তো আমার সাথে এরকম হচ্ছে, এটার কি কোনো সুরাহা বের করা যায় কিনা। কেননা প্রতিদিন তিনি স্বপ্নে তিনি একটা বাচ্চাকে দেখতেন। তিনি দেখতেন কখনো সেই বাচ্চাটা সৌদি আরবে গেছে তার ছেলের কাছে, আবার কখনো এই বাচ্চাটা ধাক্কা দিয়ে তার মেয়ের ঘরের নাতিকে ফেলে দিচ্ছে, আবার কখনো তার ওয়াইফকে লাশের খাটিয়াতে বসিয়ে রেখেছে। তিনি লাশের খাটিয়া প্রতিদিন দেখতেন।
কেন দেখতেন এটা ওই আরেকজন পরিচিত লোককে খবর দিতে বলেন যে আশেপাশে যদি কোনো ভালো মানে কবিরাজ টাইপের কেউ থাকে তাহলে তাকে যেন হেল্প করে, যে কেউ না কেউ মানে লাশের খাটিয়ার উপর বসে আছে, এটা তার পরিবারের লোকজনই আছে এবং এটা সে প্রায় সময় দেখতেন। আর তিনি দেখতেন সেই বাচ্চাটা প্রতিদিন এসে বলতো একে নিয়ে যাব, ওকে নিয়ে যাব। যেদিনই এরকম বলতো সেদিনই দেখা যেত ঘরের কেউ না কেউ অসুস্থ হচ্ছে, না হলে ব্যথা পেয়েছে। একদিন এক রাতের বেলা টিনের চালের উপর থেকে বাচ্চার হামাগুড়ির শব্দ, একসাথে অনেকগুলো বাচ্চা। আর তিনি দেখলেন জানালার পাশ দিয়ে উপর থেকে ধপাস ধপাস করে শব্দ হচ্ছে, কিছু নিচে পড়া। তিনি জানালা দিয়ে উকি দিলেন, যে উকি দিয়ে দেখেন উপর থেকে কি পড়ছে। জানালা খুলতে তিনি দেখেন না হলে কমপক্ষে 100টা শিয়াল তার জানালার দিকে তাকিয়ে আছে। তিনি ভয় পেয়ে যান, চিৎকার চেঁচামেচি শুরু করেন। বাসার সবাইকে পরের দিন তিনি তার এরকম স্বপ্নের কথা বলেন। তার ছেলেটা সৌদি আরবে থাকে। তার ছেলেরা বলেন বাবাকে চিকিৎসা করাতে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আশেপাশের লোকজন, ডাক্তার, কবিরাজ অনেকেই দেখাচ্ছে, কোনো ধরনের সলিউশন আসছিল না। টিনের চালে রাতের বেলা উপর থেকে না হলে এমন অবস্থা হয় যে বৈশাখী ঝড় হচ্ছে না কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তার ওয়াইফও প্রথম টের না পেলেও পরবর্তী সময় টের পেতে থাকেন। আর ওখানে গোয়াল ঘর আছে তার বাড়ির পেছনে, সেই গোয়াল ঘর থেকে মনে হয় কেউ কান্না করছে। এটা প্রায় সময় তাকে দেখা যেত যে ঘর থেকে বেরোচ্ছে, গরম লাগলে বের হতো, দেখা যেত যে গোয়াল ঘর থেকে কেউ না কেউ কান্না করছে, অথবা ঘরের ভিতর থেকে তিনি তার গোয়াল ঘরের ভিতর থেকে যে কান্না আসে তার ঘরের ভিতর থেকে শব্দ পাওয়া যেত। কয়েকটা বাচ্চার কান্নার আওয়াজ আসতো, 1-2টা বাচ্চা না, মনে হচ্ছে অনেকগুলো বিড়াল যখন ঝগড়া করে তখন মনে হয় একটা বাচ্চা কান্না করছে, ঠিক এরকমটাই গোয়াল ঘরের ভেতর থেকে আসতো। তো প্রায় এগুলি চলতে থাকলো। তার ক্ষেতের মধ্যে শিলাবৃষ্টি হওয়ার কারণে তার সব নষ্ট হয়ে যায়, সব লস। আর এর মধ্যে তার লাশের খাটিয়া দেখা বন্ধ হচ্ছিল না। এরকম প্রায় চলতে 3 বছর পার হয়ে যায়। তিনি একদিন রাতে স্বপ্ন দেখেন, সেই বাচ্চাটা তার স্বপ্নে আসছে। বাচ্চার হাতে বিশাল বড় একটা রামদা দেখে তিনি ভয় পেয়ে যান। তিনি ঘুমের মধ্যে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তিনি দেখেন সেই রাতে সেই রামদা দিয়ে লাশের খাটিয়ার উপর বসা তার ছোট ছেলেকে একটা কালো লম্বা ধারী কেউ, কালো কাপড় পরা, ঘুমটা দেয় একজন লম্বা মানুষ কোপ দিয়ে ফেলে দেয়। এবং লাশের যে খাটিয়াটা ছিল সেটা কাঠের তৈরি, এটা তার মসজিদের খাটিয়া। সে রেগুলারই তাদের নিজেদের মসজিদের খাটিয়াটা দেখতো। এবং সেই কাঠের তিনি দেখলেন যে কলাটা ফেলে দিয়েছে এবং ওই পুরো লাশের খাটিয়াটা রক্তে লাল হয়ে গেছে। আর আলাদা হয়ে যে মাথাটা, সেটা পড়ছে নিঃসঙ্গ কান্নার পানি সেটা থেকে। তিনি চিৎকার করতে করতে ঘুম থেকে ওঠেন, উঠে দেখেন ফজরের আজান হচ্ছে। তার ওয়াইফকে তিনি বলেন তার এই অবস্থার কথা, তিনি আর পারছেন না নিতে, তার পক্ষে আর সম্ভব না সহ্য করা। তাদের পৌরসভাতে একটা টেলিফোন ছিল, তাদের পৌরসভাতে তাদের বাজারে একটা টেলিফোন ছিল। তখন সেখান থেকে একজন দৌড়ে আসে তার কাছে, সেদিন সকালবেলা যেদিন তিনি স্বপ্নটা দেখেছেন। কি হয়েছে, ঘটনা কি? হাঁপাতে সেই লোক বলল তার বড় ছেলে হালিম, আমি এটা ছদ্মনাম নিচ্ছি, কল করেছে। তার ছোট ছেলে মঈন, এটাও ছদ্মনাম, ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে রাত সৌদি আরবে। ডেড বডি একদম পিষে ফেলেছে, লাশের কিছুই বোঝা যাচ্ছে না। এবং তিনি বুঝতে পারছেন না আসলে কি ঘটনা ঘটছে তার সাথে। এবং ওখান থেকে বলা হচ্ছে যে যেহেতু লাশের কিছুই বোঝা যাচ্ছে না, তো কবর দিয়ে ফেলছে তারা, এটা তাকে যেন জানায়। কিন্তু এরকম স্বপ্নের পরপরই তার ছেলেকে হারাতে হবে, এটা তার বোধগম্য হচ্ছিল না। পুরো ফ্যামিলি তখন শোকে স্তব্ধ। তার পাশের গ্রাম থেকে তার মেয়ে পর্যন্ত চলে আসে, সবাই কান্না, সবার রোল পড়ে যায়। হঠাৎ করে একজন মানুষ জুম্মার নামাজ পড়তে যে মারা যাবে, এটা তার কল্পনাতীত ছিল। যেদিন তার ছেলে মারা যায় সেদিন তিনি রাতের বেলা স্বপ্ন দেখেন, আবার তার স্বপ্ন বিদঘুটে সেই মানুষটা হাজির হচ্ছে। আবারও তাকে বলছে তোর একটা ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, তুইও প্রস্তুত থাক। তিনি সকালবেলার তার পরিচিত একজনের সাথে আবারও এই বিষয়টা নিয়ে শেয়ার করেন। তাকে সাথে দেরি না করে সেদিন আবার ছিল, তাকে নিয়ে গেল, ওই লোকটাকে তাকে বললো যে তাকে যেন হেল্প করে। এবং ওই লোকটা যখন তার প্রবলেমের কথা শুনে তখন তার সাথে তাকে বলে ঠিক আছে চলেন, এখান থেকে 14 মাইল দূরে একজন আছে, আমরা তার সাথে যাই, ওই মহিলা তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক কি বলল তিনি বুঝতে পারেননি প্রথমে। সেই তান্ত্রিক শুধু একটা কথাই বুঝা গেছে যে তোর পাপ বেড়ে গেছে,
নিজেকে সাবধান কর। আর এই শত্রুর সাথে, তোর এই শত্রুর সাথে আমার মোকাবেলা করার সাহস নাই, অস্ত্র নাই। তিনি ফেরত আসেন এবং ভেঙে পড়েন। কি করবেন? গভীর রাতে এরকম স্বপ্নের কারণে তিনি ঘুমাতেন ফজরের পরে, সজাগ থাকতেন সারা রাত। এমনকি ফজর পর্যন্ত জাগলেও তিনি দেখতেন টিনের চালে এরকম আজগুবি শব্দ, শিয়াল ডাকার শব্দ, অথচ ওই এলাকায় তেমন একটা শিয়াল তখন ছিল না। জানালার বাইরে শিয়াল দাঁড়ানো অবস্থায় মাঝে মাঝে দেখতে পেতেন। এদিকে তার বড় ছেলের চাকরি চলে যায় এবং সৌদি গভর্নমেন্ট তার ভিসা রিজেক্ট করে, তাকে দেশে চলে আসতে হয়। একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছিল তারা। তার বড় ছেলেটা বাংলাদেশে আসার পর বর্ণনা দেয় এরকম যে সেদিন শুক্রবার জুম্মার নামাজ পড়ে তারা বাসায় ফিরছিল, এমন সময় একটা ট্রাক এসে সজোরে তার ছোট ভাইয়ের উপর উঠিয়ে দেয়। কিন্তু রাস্তা পার হওয়ার সময় কোনো ট্রাকই তার কাছে ছিল না এবং ডিস্টেন্সে ছিল না। তো সেখানে এক ইসলামের দিনের কাজে গিয়েছিলেন রিফায়েত ভাই তাদের এলাকায়। তার পরিচিত একজন তার কথা বলে, যেহেতু তিনি অনেক দিন যাবৎ তার প্রবলেমের কথা বলে অনেকজনকে খুঁজতে বলেছেন। যারাই এসেছে তারা তাবিজ পর্যন্তই, এর বেশি দূরে এগোতে পারেননি। যাগ্গে সে কথা রিফাত ভাইকে দেখা সাথে নিয়ে যায় সেই বাড়িতে। তো কারণ রিফাত ভাই যাওয়ার পরে তিনি একটা মাঝে বিহেভ করে যে তিনি দেখা করবে না। তো রিফাত ভাই বলে ঠিক আছে, দেখা না করলে তো কিছু করার নাই। তো রিফাত ভাইকে তিনি বলেন যে অন্যদের মতোই কিছু হবে না, আর ও তো বয়স্কম, কি করবে, শুধু শুধু তাকে নিয়ে আসা হয়েছে। তো রিফাত ভাই ব্যাক করছিলেন, এমন সময় তিনি দেখলেন তাদের গোয়াল ঘরের দিকে 4 জন মানুষ খুব দ্রুত দৌড়ে চলে গেল, উড়ে চলে গেল। তিনি বললেন আপনাদের বাড়ির পেছনটা কি খালি? বলে হ্যাঁ, পিছনে ঝোপঝাড় আছে, একটা গোয়াল ঘর আছে। তো বলে আমি একটু দেখবো। তো রিফাত ভাইকে নিয়ে তিনি তার পেছনের জায়গায় যায়। রিফাত ভাই দেখলেন এবং গোয়াল ঘরের ভেতর থেকে তিনি দেখেন ভেতরটা অন্ধকার। তিনি বলেন আমি আপনার বাড়ি থেকে একটু ঢুকতে পারি, এক গ্লাস পানি খাবো, তো যদি অনুমতি দেন। তিনি ঢুকতেই টিনের চালের ঠিক নিচে আমাদের গ্রামের বাড়িতে বলে অনেকে কার বলে, অনেকে ওইটাকে স্টোর রুমের মতো স্টোর করে রাখে, অনেক জিনিসপত্র পাতিলাতে লুঠিয়ে রাখে টিনের চালের নিচে উপরের দিকে আর কি। তো তিনি দেখেন ওখানে উপরে দাঁড়িয়ে 3টা মানুষ দাঁড়িয়ে আছে এবং দেখতে পায় সেই মানুষগুলা মানুষগুলো দেখা যাচ্ছিল, কিন্তু ওইখান থেকে কান্নার শব্দ ভেসে আসছিল। তো এটা শুধুমাত্র রিফাত ভাই দেখতে পাচ্ছিল, আর কেউ দেখতে পাচ্ছিল না। রিফাত ভাই উপরে তাকিয়ে আছে, 3 জন মানুষকে দেখতে পাচ্ছে, কিন্তু তারাও যে রিফাত ভাই ওখানে তাকিয়ে আছে তারাও রিফাত ভাইয়ের পিছনে সাথে সাথে তাকায়, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। তো রিফাত ভাইয়ের ভাষ্য মতো আসলে এটা কান্না না, এটা শয়তানের চাল। যাকে তিনি বললেন যে আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? তো রিফাত ভাই সাথে সাথে বলে আপনার ছেলের মৃত্যুতে আমি দুঃখিত। তখন তিনি বললেন কি করে জানলেন আমার ছেলে মারা গেছে? রিফাত ভাইকে তিনি জিজ্ঞেস করেন। তো রিফাত ভাই বলে আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির সামনে একটা লাশের খাটিয়া, আমি দেখতে পাচ্ছি আপনার স্বপ্নের লাশের খাটিয়া। যাকে আমি আজকে আসি, আপনারা ভালো থাকবেন, সেফ থাকবেন, বিপদ আসতে পারে। তখন তিনি বললেন আমাদেরকে কি বিপদ থেকে উদ্ধার করা যায় কিনা? তো রিফাত ভাই বললেন দেখেন আমি তো বিপদ থেকে উদ্ধার করতে পারবো না, সেটার মালিক আল্লাহ। আমি হয়তো কিছু বলতে পারি, কিছু করতে পারি, তার এগেইনস্টে সলিউশন দিবেন আল্লাহ। তখন তিনি বললেন যে ঠিক আছে, আপনি দেখেন আমরা বিপদে আছি, আপনি কিছু করতে পারেন কিনা, আমরা খুব সমস্যায় পড়েছি। আমি যাকেই লাশের খাটিয়াতে দেখি সেই মারা যাচ্ছে আমার পরিবার থেকে, এবং সেটা মারা যাচ্ছে আমার পরিবার থেকে। কিছুদিন আগে তিনি তার ফুপুকে লাশের খাটিয়াতে দেখেছিল, কয়েকদিন আগে তার ফুপুও মারা গেছে। রিফাত ভাই বলেন আমাকে 2 দিন সময় দিন। তো রিফাত ভাই ইতোমধ্যে তার ওস্তাদদেরকে তাদের কাছে বিষয়টা জানায়। তার ওস্তাদরা তখন বলেন লোকটা পাপী, আল্লাহকে বিশ্বাস করে না, তারা নামাজ পড়ে না, তার সাথে শয়তান ঘরে, তার কাজ আমরা করতে চাই না, তার বাসাও পরিষ্কার থাকে, ফেরেশতা ঢুকবে কোথা থেকে যদি তুমি হারাম জিনিসে আবদ্ধ থাকো? তিনি অনেক ভুল করেছেন জীবনে, তার সম্পত্তি এখন উই পোকা খাবে। তিনি চেয়েছিলেন সম্পত্তি আরো বাড়াবার, অথচ দেখো তার সম্পত্তি এখন ধ্বংসের দিকে। সম্পত্তি কোথায় চলে যাচ্ছে? তার ছেলেরাই তো তার সম্পত্তি। এক ছেলে চলে গেছে, এটা তার আত্মীয়রা করেছিল। তার ছেলেকে কোনো জিন মারেনি, তার ছেলে সাধারণ অ্যাক্সিডেন্টেই মারা গেছে। কিন্তু জিনরা সেটার সেই কারিন জিনটা তার সেটার এক্সেপশনাল কিছু কজ তিনি তুলে ধরেছে, যাতে তিনি ভয় পেয়ে যান। যখন তিনি একটা বিচার একজন অন্তঃসত্ত্বা মাকে মারলো, তিনিও কোনোভাবে এই সে মৃত্যুর জন্য দায়ী। তখন অন্য জিনরাও তার ক্ষতি করতে চেয়ে বসেছে। সে যে মেরেছে তাকে যে মহিলাকে যে লোকটা মেরেছে, তিনি তাকে তার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তিনি তার পক্ষেই কথা বললেন, যেটা ভুল, যেটা গুনাহ।
তুমি এতদিন অনেস্টি দেখিয়ে একটা জায়গায় কেন আটকে যাবে? তুমি উপকার করবে তো তুমি নিজে পাপী হয়ে যাবে। তিনি বললেন যে তুমি রেফাত ভাইকে, যে তুমি যদি উপকার করো তাহলে তুমি নিজেও পাপী হয়ে যাবা। আর সেই লোকটা এমন কাজ করেছে যেটা একসেপ্টেবল না। সেই লোক যে জুয়া খেলতো, যেই লোকের সাথে খেলতো, সেই লোকটা টাটা দিয়ে সেই মহিলাকে মেরেছে। এবং সেই লোকের কাছ থেকে, সেই লোক রেফাই মানে সেই ভাইয়ের কাছ থেকে, সেই শহীদ সাহেবের কাছ থেকে টাকা পেত দেখে আগের থেকেই তাকে বলেছে যে যেন বিচারের সালিশটা তার পক্ষে যায়। তাই তিনি চুপ করেছিলেন, এটা তার উচিত হয়নি। তো রেফাত ভাই বলেন যে উনি যদি বদলান তাহলে কিছু করা যাবে? তখন ওস্তাদরা বলেন, অভ্যাস হাজার সাবান দিয়ে ধুলেও সেটার মধ্যে থেকে কালো জিনিসটা যাবে না। এখন তুমি তাকে বলতে পারো, ইসলামের দাওয়াত দিতে পারো, যদি সে রাজি হয় এবং আল্লাহর রাস্তায় আসে তাহলে তা হয়তো বিপদ থেকে মুক্ত হতেও পারে, নাও হতে পারে, সেটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। তো রেফাত ভাই পরবর্তী সময় তার সাথে দেখা করে এবং বলে আপনাকে বিপদ থেকে মুক্তি দেওয়া যেতে পারে। এটা বলতে বলতে তিনি এক চিৎকার দেন, একটা চিৎকার শুনেন। পরের দিন সেই এলাকাতে রেফাত ভাই ওখানে যান এবং রেফাত ভাই যাওয়ার পর তাদের ঘরের এক পাশ ভেঙে আছে দেখেন। তো উনি ওই বাজারে ফোন দিয়েছিলেন এবং ফোন দেওয়ার পরে তিনি ওই চিৎকারটা শোনেন এবং চিৎকারটা শোনার পর তিনি ওই এলাকায় যান। এমন রক্তাক্ত অবস্থায় বসে আছে সেই শহীদ সাহেব, হাতটা তার কেটে গেছে। তাকে আড়াল করে সব বলা হয় এবং উনি সেই অন্তঃসত্ত্বা মহিলার অভিশাপটা তার শরীরে, তার কাছে লেগে গেছে এবং এর কারণে তিনি ধ্বংসের পথে। সবার ধ্বংসের কথা জানা যায় না, সবাই সবার সাথে ভালো, কিন্তু ভেতরের অবস্থা অনেকে বলতে চায় না এবং সবসময় লুকিয়ে থাকে। পরে তাকে 40 দিন আল্লাহর রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু এর আগে কোরআনের মাধ্যমে সেই জিনকে আনা হয় এবং আল্লাহর রাস্তায় পাঠানোর আগেই তাকে এই প্রসিডিউরটা নেওয়া হয়। তার ভেতরে সেই জিন আসে এবং কিছু না বললেও পরবর্তীতে বলে তাকে পাঠিয়েছে নবগামী সর্দার। সেই সর্দার একজন হিন্দু, তাদের সাথে আরো কিছু জিন আছে এবং সেই জিন আনফাসি নামক একজন জিন তার এই পাপের কারণে তাকে শাস্তি দিয়ে যাচ্ছে। যারা যেতে চাচ্ছিল তবে তাকে লাশের খাটিয়াতে করে নিয়ে যেতে যাচ্ছিল, কোনোভাবেই তাকে ছেড়া যাবে না তারা, কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয় তিনি যদি আল্লাহর রাস্তায় হাঁটে এবং তাকে সে যদি ভালো হয়ে যান এবং তিনি যদি সব দায়িত্ব নেন, সে অন্তঃসত্ত্বা মানুষের মায়ের সেই বাচ্চাটা, আরেকজন একটা ছেলে ছিল, তার জন্য সব দায়িত্ব নেওয়া হয় এবং সে যদি প্রায়শ্চিত্ত করে তাহলেই তাকে ছাড়া সম্ভব হবে। তো তারা শর্ত দেয় 6 মাসের মধ্যে, তারা 6 মাস দেখবে তারা এই অবস্থায় এবং 6 মাস তারা তার সাথে থাকবে। যদি দেখে যে তিনি ভালো হচ্ছেন তবে তার কাছ থেকে তারা আস্তে আস্তে সরে যাবে। যদি দেখেন তিনি আগের মতোই আছে তাহলে তাকে তারা কষ্ট দিয়ে যাবেন এবং এরা মীমাংসা হয়ে যায় একটা সময় 6 মাসের মধ্যে। এবং রেফাত ভাই সেই গ্রামে যায় তার সাথে দেখা করতে। 6 মাস পর তিনি গ্রামের সালিশ এবং আর কোনো ধরনের বিচার করতে যেতেন না। তিনি থাকতেন সারাক্ষণ নামাজ পড়তেন এবং এতটাই নিমগ্ন হয়ে গেছিলেন যে তাকে দেখলে আর বুঝাই যাচ্ছিল না যে এই লোকটা একটা সময় নামাজ বিমুখী ছিল। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে আসুক, এখন যদি কোনো খারাপ কিছু আসে আমি আর ভয় পাই না, লাশের খাটিয়াতেই না হলে বসলাম। তিনি পরে আর তিনি কিছু ফেস করেন নাই, এমন কিছু আর তিনি দেখেন নাই। তো 1998 সালের পরে এরপরে কোনো যোগাযোগ হয় না, কিন্তু ওই বাড়ির আশেপাশে তিনি কয়েকবার গিয়েছিলেন। 2015 সালে ওই এলাকার একজন লোক তাকে জানিয়েছিল যে তিনি ওই শহীদ সাহেব মারা গেছেন। তখন তার বয়স হচ্ছে 71 বছর বয়স। তো সেই খবরটা রেফাত ভাই পায়। তো এটার একটা এপিসোডের নেক্সট এপিসোডে আমরা এই মৃত্যু পরবর্তী বিষয়টা, তার মৃত্যুর পরবর্তী সময় কি হয়েছিল সেটার ব্যাপারে আলোচনা করব। আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। রোহান ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে শেয়ার করেছে, যেই ঘটনাটি আমি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটি হচ্ছে সিলেটের টিএনটি কলোনি। সিলেট শহরের মূল কেন্দ্রে অবস্থিত মজুমদার পাড়া নামক একটা জায়গা। মজুমদার পাড়া, তারপরে মণিপুরি পাড়া, সেন পাড়া, ফরাদি পাড়া, তো এই জায়গাগুলোর মাঝখানে এই টিএনটি কলোনি অবস্থিত। স্পেশালি মজুমদার পাড়া এবং খরাদি পাড়া, এইটার মধ্যবর্তী জায়গায় এই টিএনটি কলোনিটি অবস্থিত। বহু বছর ধরে এই জায়গাটি
অ্যাবান্ডন্ট মানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমি রোহানকে বলেছিলাম যে এটা কত বছর ধরে এরকম পরিত্যক্ত রয়েছে। ও আমাকে বলেছিল যে আসলে ও ঠিক নিজেও বলতে পারে না যে কত বছর ধরে এটি পরিত্যক্ত রয়েছে, অথচ ওদের বাড়ির পাশেই এটি। তো আমি ওই জায়গাটাতে একাধিকবার গিয়েছি, কারণ আমি ফার্স্ট যখন সিলেটে যাই তখন ওদের বাসাতেই ছিলাম। তো ওইখানে যখন ছিলাম, ওই পাশ দিয়ে যখন আমি আসি দিনের বেলাতে, তখন ওই জায়গাটি দেখে আমার বেশ অদ্ভুত লেগেছিল। তখন আমি রেডিও ফুর্তিতে যেতাম, ভূত.com-এ, সরি ভূত FM-এ। তো তখন মানে চিন্তা করেছিলাম যে এই জায়গা কেন্দ্রিক ঘটনা অবশ্যই আছে। তবে রোহান বলেছিল যে ওই জায়গাতে কেন্দ্রিক ঘটনা অনেক আছে, কিন্তু ওইভাবে সাজিয়ে গুছিয়ে বলার মতো তার কাছে কোনো ঘটনা নেই, পরে আমাকে দেবে। পরবর্তীতে যদিও সে আমাকে ঘটনা দিয়েছিল, সেই ঘটনাটি আমি ভূত FM-এ শেয়ার করেছিলাম। যাই হোক, পরে সুযোগ হলে আমি সেই ঘটনাকে আবার রেকর্ড করে আমাদের এই চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তবে একটি কথা না বললেই নয়, সিলেটের TNT কলোনি কেন্দ্রিক যে ঘটনাগুলো রয়েছে, আমার ধারণা বাংলাদেশে এমন কোনো ভৌতিক শো নেই যেই শোতে এই TNT কলোনি কেন্দ্রিক কোনো একটি ঘটনা বলা হয়নি। এটা আমার একটা ধারণা আর কি, কারণ জায়গাটা এতটা হন্টেড যে ওই জায়গা কেন্দ্রিক অসংখ্য ঘটনা রয়েছে এবং কোনো না কোনো শোতে অবশ্যই সেটা বলা হয়েছে। এখন যেই ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, এটি রোহানের সাথে ঘটেছিল 2018 সালে। তখন সে বাংলাদেশে ছিল। রোহান 2020 সালের মার্চে আমেরিকাতে গিয়েছিল। তো 2018 সালে ও বাংলাদেশের স্বনামধন্য একটি বেসরকারি ব্যাংকে চাকরি করত এক্সিকিউটিভ অফিসার হিসাবে। ওর যে শাখা, মানে যে শাখাতে তার পোস্টিং ছিল, সেটি হচ্ছে সিলেটের বিশ্বনাথে। ওর কিন্তু মানে বাড়ি সিলেটেই, ওদের নিজেদের বাড়ি সিলেটের একদম প্রাণকেন্দ্রে খরাদিপাড়া। এটি সিলেটের একদম প্রাণকেন্দ্রে শিবগঞ্জ পয়েন্ট থেকে খরাদিপাড়া খুবই নিকটে আর কি। তো যাই হোক, ও প্রতিদিন বাসা থেকে ওই বিশ্বনাথে চলে যেত ওদের শাখায়, আবার অফিস শেষ করে চলে আসতো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো লিসেনার, সেটি হচ্ছে সিলেটের বিশ্বনাথে যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোতে যে লেনদেনগুলো হয়, এই লেনদেনগুলোর ভলিউম কিন্তু বেশি হয়। কারণ হচ্ছে অত্র এলাকায় প্রচুর প্রবাসী লোক রয়েছে, তারা যেই ফরেন রেমিটেন্স গুলো পাঠায়, এই রেমিটেন্স গুলোর ভলিউম অনেক বেশি। ওই জায়গাগুলোতে রেমিটেন্স কেন্দ্রিক আসলে শাখাগুলো গড়ে উঠছে, প্রচুর টাকা রেমিটেন্স হিসাবে আসে। বাংলাদেশের আয়ের একটা বড় অংশ কিন্তু রেমিটেন্স, এটা আমরা জানি, আমাদের প্রবাসী ভাইদের টাকা। তো যার কারণে সেখানে লেনদেনের ব্যস্ততাটাও স্বাভাবিকভাবে বেশি। 2018 সালের জুলাই মাসের কোনো এক বৃহস্পতিবার, এক্সাক্ট মানে তারিখটা রোহানের মনে নাই, জাস্ট মাসটা আমাকে বলেছে, সালটা বলেছে, আর বার যেটা সেটা হচ্ছে বৃহস্পতিবার। স্বাভাবিকভাবে বৃহস্পতিবারের পরে শুক্রবার, আর শুক্র শনি ব্যাংকে তো উইকেন্ড মানে ছুটি, এই জন্য বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ব্যাংকগুলোতে লেনদেনটা একটু বেশি থাকে। আপনারা যারা জানেন, দেখেছেন যে বৃহস্পতিবারে ব্যাংকে গেলে ব্যাংকের ভিড়টা একটু বেশি থাকে স্বাভাবিকভাবে। তো ওই দিন যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে একটি পে অর্ডারের টাকার ফিগার নিয়ে বেশ একটা ঝামেলা হয়। ঝামেলাটা কি, যে ওই টাকার ফিগারটা মিলছিল না, হয়তোবা টাকা বেশি বা কম পোস্টিং দেয়া হয়েছে, যার কারণে সেটা মিলছিল না। সেই বিষয়টি সমাধান করতে করতে অনেক রাত হয়ে যায়, রাত প্রায় 12টা বেজে যায়। কেউ বাড়ি যেতে পারেনি, কারণ খুব জটিল একটা বিষয় ছিল, বড় অঙ্কের একটা টাকার ফিগার ছিল। এই জন্য ম্যানেজার সাহেব থেকে শুরু করে নিয়ে প্রত্যেকে এই বিষয়টা সমাধানের জন্য কাজ করে যাচ্ছিলেন। রাত প্রায় 12টার দিকে সেই সমস্যাটার সমাধান হয়, ভুলটা ধরা পড়ে, সেই ভুলটা সংশোধন করা হয় এবং এরপরে যে যার বাড়িতে চলে যায়। সিলেট শহরে আসার মতো 3 জন স্টাফ ছিল যারা সিলেটে আসবে। এখন প্রতিদিন যেটা হতো সেটি হচ্ছে যে সিলেট ওই বিশ্বনাথ শাখা থেকে বের হয়ে একটি বাসে উঠে তারা চলে আসতো। আর ওই দিন যেহেতু মানে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, স্বাভাবিকভাবে অত রাতে তো বাস নেই, তবে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে সিএনজি পাওয়া যায়, তখন সিএনজি রিজার্ভ নিয়ে আসতে হয় শহরে। ওরা যখন 3 জন স্টাফ ব্যাংক থেকে বের হয়, তখন বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সিএনজি পায়। যদিও সিএনজি ওয়ালা
সুযোগ বুঝে ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছিল, বাধ্য হয়ে তখন বাড়তি ভাড়া দিয়েই তাদেরকে সিএনজিটি রিজার্ভ করতে হয় এবং তারা সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের শেষ স্পট ছিল শিবগঞ্জ পয়েন্ট। শিবগঞ্জ পয়েন্টে যখন রোহান এসে নামে তখন তার আগেই কিন্তু আরো 2 জন তার কলিগ নেমে গিয়েছিল, কারণ তাদের আসার পথে বিভিন্ন জায়গায় তাদের স্টপেজ ছিল বা যেই জায়গাতে নামলে তাদের বাড়িটা কাছে হয়, এই জন্য তারা নেমে গিয়েছিল। শেষ পর্যন্ত শিবগঞ্জ পয়েন্টে এসে থেমে যায়। তখন রোহান সিএনজিওয়ালাকে রিকোয়েস্ট করে যে তার যে বাসা একদম কাছেই তো খরাদিপাড়া, শিবগঞ্জ পয়েন্ট থেকে খরাদিপাড়ায় তাকে নামিয়ে দিতে, কিন্তু এই সিএনজি চালক খরাদিপাড়া পর্যন্ত যেতে অস্বীকৃতি জানায়, বলে যে না, ওই জায়গাটা বেশ নির্জন নীরব, ওখানে সিএনজি নিয়ে গেলে ফেরার পথে কোনো একটা সমস্যা হতে পারে, এই জন্য সে যেতে অস্বীকৃতি জানায়। তাকে ভাড়া বাড়িয়ে দেবে, আরো ভাড়া দেবে, এই কথা বললেও সিএনজিওয়ালা কোনোভাবেই যেতে রাজি হয় না। শেষ পর্যন্ত রোহান বাধ্য হয়ে সিএনজি থেকে নেমে যায়, নেমে তাকে ভাড়া মিটিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করে। কিন্তু যাত্রা শুরু করার পর হঠাৎ করে তার মনে হয় যে খরাদিপাড়া যে রাস্তা দিয়ে সে যাচ্ছে, এই রাস্তায় রাতের বেলা বেশ কিছু ভয়ানক আকৃতির কুকুর থাকে। সেটা কোনো অস্বাভাবিক বা প্যারানর্মাল কোনো কুকুর না, মানে সাধারণ কুকুর, কিন্তু সেগুলো দেখতে এমনিতেই ভয়ঙ্কর। রাতের বেলা যারা ওই রাস্তা আসা যাওয়া করে অনেক সময় দেখা যায় যে তারা শুধু ঘেউ ঘেউ করে ক্ষান্ত হয় না, কখনো কখনো আক্রমণ করে বসে। এই জন্য রাতের বেলা কুকুরের ভয়ে ওই রাস্তা দিয়ে অনেকেই যেতে চায় না, অন্য দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করে বা রিক্সায় যাওয়ার চেষ্টা করে বা সিএনজিতে যাওয়ার চেষ্টা করে যদি রাত বেশি হয়ে যায়। এখন রোহান চিন্তা করলো যে ও তো রাতবেলা একা, এখন ও এই পথ দিয়ে যাওয়াটার জন্য ঠিক হবে না, আর হাতে তো লাঠি টাঠিও কিছু নাই, লাঠি যদিও খুঁজেছিল আশেপাশে কিন্তু সব বন্ধ, তো এই জন্য ও কিছুই খুঁজে পায়নি। ও চিন্তা করলো যে খরাদিপাড়ার যাওয়ার জন্য এই রাস্তাটা না ধরে আমি যদি মজুমদার পাড়া হয়ে যাই, ওইদিকে কুকুর থাকে না সাধারণত, ও শুনেছে, তো ওই রাস্তা দিয়ে যাই। তখন যেহেতু জুলাই মাস, তখন কিন্তু ওই বৃষ্টির সিজন, কিন্তু এই যে এখন যেমন জুলাই মাস, তখনও কিন্তু বৃষ্টির সিজন ছিল। তো ওই সময়ে ওই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, মানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মানে একদম যে ভিজে মানে সমস্ত শরীর ভিজে একদম কাক হয়ে যাওয়ার বিষয়টা এমন নয়। তো তখন রোহান চিন্তা করে যে ওই দিক দিয়ে যাই। এদিকে একটা বিষয় বলে রাখা ভালো লিসেনার্স, সারাদিন ব্যাংকে ব্যস্ত থাকা এবং ব্যাংকে বিভিন্ন ঝামেলা পোহাতে গিয়ে ওর মোবাইল ফোনের চার্জ যে শেষ হয়ে গিয়েছিল, এটি কিন্তু রোহান খেয়াল করেনি। ও যখন খরাদিপাড়া ওই রাস্তা দিয়ে না দিয়ে মজুমদার পাড়ার রাস্তা ধরলো, কারণ 2 দিক দিয়েই যাওয়া যায় ওর বাড়িতে, ওর বাড়িটা ঠিক মধ্যবর্তী জায়গায় পড়ে আর কি। ও তখন বুঝতে পারলো যে ওর ফোনে তো চার্জ নেই, কারণ সারাটা পথ সিএনজির মধ্যে কলিগদের সাথে গল্প করতে করতে আসছে, তখনও মনে ছিল না। পরে যখন নেমে এই অন্ধকার পথ রয়েছে কিছুটা, ওই দিক চিন্তা করলো যে তাহলে তো মোবাইলের লাইটটা জ্বালাতে হবে। যখন চিন্তা করে মোবাইল বের করেছে, তখন সে তার মনে পড়ে, মোবাইল ফোনে তো আমার চার্জ নেই, কি একটা ভুল হয়ে গেছে, এখন আমি কি করি। যাই হোক, তারপরও রোহান আগাতে থাকে, আগাতে আগাতে একটা দোকান খোলা পাইছে, ওর পরিচিত একটা দোকান। তখন দোকানে দেখে ওর পরিচিত সেই দোকানদার বসে আছে, জিজ্ঞেস করে যে আপনি এত রাতে দোকান খোলা রেখেছেন? বলে যে হ্যাঁ, আমার ভাই ঢাকা থেকে আসতেছে, তো এখন এসে পৌঁছায় নাই, তো আসলে একসাথে দোকান বন্ধ করে বাড়িতে যাব। তখন দোকানদার বলে যে আপনি এত রাত্রে এই পথ দিয়ে যাচ্ছেন কেন? এই পথ দিয়ে তো আপনি যেই যাবেন আপনার বাড়িতে যাওয়ার পথটা তো ভালো না, আপনি অন্য পথ দিয়ে যেতেন। তো তখন বলে যে অন্য পথ দিয়ে কুকুরের ভয় আছে, তো এই জন্য আমি যাইনি। তখন বলে আচ্ছা ঠিক আছে, আল্লাহর নাম নিতে নিতে যান। তখন রোহান ওই দোকানদারের কাছ থেকে বিদায় নিয়ে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে সেই টিএনটি কলোনির কাছে চলে আসে, আর এই টিএনটি কলোনির পাশ দিয়েই একটা ছোট্ট রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে কিছুটা পথ আগাতে হয়। এই রাস্তা কিন্তু খুব বেশি বড় না, ছোট। টিএনটি কলোনির পাশ দিয়ে কিছুটা পথ এগিয়ে হাতের বাম সাইডে মোড় নিতে হয়। এখানে একটা বিষয় লিসেনার্স আমি বলে রাখি, কারণ আমি কিন্তু এই জায়গাতে রোহানের সাথে একাধিকবার গিয়েছি, দিনের বেলাও গিয়েছি, সন্ধ্যার পরে গিয়েছি। আর আমি টিএনটি কলোনি যেটা অ্যাবান্ডন বা পরিত্যক্ত অবস্থা রয়েছে, সেখানে বেশ কিছু ভবন রয়েছে, কোনোটা 3 তলা, কোনোটা 4 তলা, এরকম যতদূর আমার মনে পড়ে। কোনোটায় এত লতাপাতা গাছগাছালি হয়ে গেছে,
কিছু বট গাছ হয়ে গেছে, শিকড় বাকড় হয়ে একদম মানে ভয়াবহ অবস্থা। কিন্তু এটি যে এত বছর ধরে পরিত্যক্ত, এখনো বোঝা যায়, এখনো যদি ওই বিল্ডিংটা রেনোভেট করা হয়, আমার ধারণা যে ওখানে এখনো মানুষ থাকতে পারে। কিন্তু কেন হঠাৎ এই টিএনটি কলোনি পরিত্যক্ত ঘোষণা করা হয়, সেটা আমি খোঁজ খবর নিয়েও খুব একটা বেশি তথ্য জানতে পারিনি। যারা সিলেটের লিসেনার আছেন তারা যদি জানান তাহলে অবশ্যই আমাদের অন্য লিসেনাররা জানতে পারবে। তো প্রিয় লিসেনার্স, যখন ওই রাস্তা দিয়ে রোহান যাচ্ছিল, ওই রাস্তা কিছু দূর এগিয়ে গিয়ে হাতের বাম সাইডে একটা মানে মোড় রয়েছে, যেখানে ওই টিএনটি কলোনির দেয়ালটা শেষ হয়ে গিয়েছে। ওই মোড় দিয়ে 200 ফিট এগিয়ে আবার হাতের ডান পাশে 100 ফিট যেতে হয়, আর ওই 100 ফিট পার হওয়ার পরেই রোহানদের বাসা। যখন ওই বাম পাশে মোড় নিয়ে 200 ফিট যেতে হয়, ওই জায়গাটাতে সাধারণত ঘুটঘুটে অন্ধকার থাকে। ওই অন্ধকারটা একটু পার হয়ে একটা ল্যাম্পপোস্ট রয়েছে। ল্যাম্পপোস্টের আলো সাধারণত খুব ক্ষীণ। এই কারণে ক্ষীণ কারণ ওখানে যে লাইটটা লাগানো হয়েছে, আমরা দেখি যে অনেক সময় ল্যাম্পপোস্টে লাইট লাগানোর পরে লাইটের নিচে যেই একটা বক্সের মধ্যে থাকে, তার মধ্যে অনেক পোকা ঢুকে থাকে। আর ওই পোকা ঢোকার কারণে দেখা যাচ্ছে ওই আলো যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় না। তোর মধ্যে আরো অনেক পোকা ঢুকেছিল, যার ফলে যতটুকু আলো হওয়ার কথা ছিল ততটুকু আলো বের হচ্ছিল না। আর দেখা যাচ্ছে যে ল্যাম্পপোস্টের আশেপাশে কিছু গাছ রয়েছে, ওই গাছের ডালপালার কারণে আলোটা আরো কম। এদিকে আকাশে কিন্তু বিজলি চমকাচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রোহানের মোবাইল ফোনে কিন্তু চার্জ নেই, এই জন্য রোহান কিন্তু মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে এগোতে পারছে না। যখন ঠিক ওই বাঁ দিকে মোড় নেয়, ওই ঘুটঘুটে অন্ধকারের কাছে চলে আসে, হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। আর রোহান কিন্তু ভয় পায় তখন, যে কি ব্যাপার, হঠাৎ এখন ইলেকট্রিসিটি চলে গেল, এদিকে কাছে ফোনে তো চার্জ নেই, এখন কি করি। তারপরেও সে দোয়া কালাম পড়তে পড়তে আগাতে থাকে। সামান্য একটু আগানোর পর শুরু হয় ভয়ানক ঘটনা। রোহান ফিল করে পেছন থেকে গড়গড় গড়গড় আওয়াজ আসছে। শুরুতে ও ভেবেছিল এটা হয়তো তার মনের ভুল, এই চিন্তা করে সে আরো 1-2 কদম পা বাড়িয়েছে। তখন সে ফিল করে পেছনে ওই গড়গড় আওয়াজটি আরো প্রকট হচ্ছে, আরো ভয়ানক হচ্ছে। রোহান তখন পেছন দিকে তাকায়। তখন রোহান দেখতে পায় যে কিছুটা দূরে যেই জায়গাটাতে টিএনটি কলোনির দেয়াল রয়েছে, ঠিক ওই দেয়াল থেকে আরেকটু রোহানের দিকে এগিয়ে একটা ভয়ানক কুকুরের ছায়া দেখা যাচ্ছে। ছায়া তো না, মোটামুটি তার একটা অস্তিত্ব দেখা যাচ্ছে। আর অন্ধকার রাত্রে বোঝা যাচ্ছিল এই কুকুরের রং কালো। ওই কুকুরটি গড়গড় গড়গড় শব্দ করছে এবং গড়গড় শব্দগুলো আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রোহান এমনিতেই কুকুরের ভয়ে এই পথ দিয়ে, মানে যেই পথ সোজা পথ সেদিক দিয়ে আসেনি, এসেছে এই ভয়ানক পথ দিয়ে। তারপরও সে একটি কুকুর দেখে খুবই ভয় পায়। আর তার ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায় যখন সে কুকুরের পাশে লম্বা কালো আলখেল্লা পরা, মাথা ঢাকা একটা মানুষের অবয়ব দেখতে পায়। রোহান খেয়াল করে ওই কুকুরের পাশে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে, বেশ লম্বা, প্রায় 10 থেকে 12 ফুট হবে। স্বাভাবিক মানুষ এত লম্বা হয় না। বিজলির আলোয় রোহান স্পষ্টভাবে বুঝতে পারে ওই মানুষটির হাতে কিছু একটা পেঁচানো রয়েছে। মোটা আকৃতির দড়ি যদি আমরা গোল করে হাতে ধরে রাখি, ঠিক যেমনটা দেখা যায়, ওনার হাতে এইরকম কিছু একটা পেঁচানো রয়েছে, যেটা তার এক হাতে ধরা। আর তার পাশেই রয়েছে একটি ভয়ানক কুকুর, যে কুকুরটি গড়গড় শব্দ করছে, কিন্তু ঘেউ ঘেউ করছে না, সে গড়গড় শব্দ করছে। মনে হচ্ছে কুকুরটি প্রচন্ড রেগে আছে, এখনই রোহানকে আক্রমণ করবে। রোহান প্রচন্ড ভয় পায়। রোহান কি করবে বুঝতে পারে না, কিন্তু তারপরও সাহস করে বলে, এই কে ওখানে, ওখানে কে? কিন্তু ওই পাশ থেকে কোনো আওয়াজ আসে না। এদিকে ইলেকট্রিসিটি নাই।
রোহান স্পষ্টভাবে বুঝতে পারে কুকুর এবং ওই মানুষের মতো অবয়বটি আস্তে আস্তে তার কাছে চলে আসছে। রাত তখন প্রায় 2টো বাজে। আশেপাশে পিনপতন নীরবতা, শুধু ওই গুড়ি গুড়ি বৃষ্টি যে মাটিতে পড়ছে, মনে হচ্ছে সেই বৃষ্টির শব্দটিও রোহানের কানে ভেসে আসছে। যে বৃষ্টির ফোঁটাটা মাটিতে পড়ছে, তাহলে এতটা নিস্তব্ধ ছিল চারপাশ। তাকে সাহায্য করার মতো কেউ ছিল না একমাত্র আল্লাহ ছাড়া। রোহান তখন চিন্তা করে যে আমার আর উপায় নেই, আজকে আমি শেষ, এই পথ দিয়ে কেন আসলাম। তারপরও রোহান সাহস করে দোয়া পড়তে থাকে, আয়াতুল কুরসি পড়তে থাকে। হঠাৎ একটা ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে আবার ইলেকট্রিসিটি চলে আসে, কিন্তু ওই ল্যাম্পপোস্টের লাইট কিন্তু জ্বলছে, কিন্তু সেই লাইটের যে আলোক ছটা, এটি কিন্তু খুব বেশি বিচ্ছুরিত হতে পারছে না বিভিন্ন কারণে। অদ্ভুত একটা ব্যাপার রোহান লক্ষ্য করে, যখনই ইলেকট্রিসিটি চলে এসেছে এবং এই লাইটের আলো যতটুকু যাচ্ছে, ওই মানুষরূপী ওই অবয়বটি এবং ওই ভয়ানক কুকুরটি, সেটি রোহানের কাছে আসতে পারছে না। মানে আলোর যেখানে আবছা আবছা আলো সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু মূল আলোর দিকে এই দুটি অবয়ব আসতে পারছে না। রোহান যখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে, তখন রোহান দেখে যে ওই লম্বা আলখেল্লা পরা মানুষের অবয়বটি জোরে এক লাফ দিয়ে টিএনটি কলোনির দেয়ালের ওই পাশে, মানে যেখানে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে, সেইখানে গিয়ে পড়ল। আর যখনই ওই লোকটি লাফ দিল, তার সাথে সাথে ওই কুকুরটিও লাফ দিল, লাফ দিয়ে ওই টিএনটি কলোনির মধ্যে চলে গেল। রোহান সাহস সঞ্চয় করে ওইখান থেকে জোরে এক দৌড় দেয়। 200 ফিটের মতো পার হয়ে আবার ডান দিকে মোড় নেয়। ডান দিকে মোড় নেয়ার পর সেখানে একটা ল্যাম্পপোস্ট ছিল। রোহান চিন্তা করে, যাক, বড় বাঁচা বেঁচে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, এখন তোমার বাসা একদম কাছে, চলে যাব। ভাগ্য খারাপ, হঠাৎ আবার ইলেকট্রিসিটি চলে যায়। রোহানের শরীর তখন ভয়ে কেঁপে ওঠে। চিন্তা করে, আবার এরা আসবে না তো? যখনই এই চিন্তা করছে, হঠাৎ আবার গড়গড় গড়গড় শব্দ। রোহান তাকিয়ে দেখে দূরে একটি কুকুরের মতো দেখা যাচ্ছে, কিন্তু এবার মনে হচ্ছে কুকুরটি আরো বড় এবং তার চোখ লাল টকটকে। তার চোখের উপর কোনো আলো পড়েনি, কিন্তু তার পরও চোখ জলজল করছে। আমরা সাধারণত জানি কুকুর বিড়ালের চোখ রাতের আধারে জলজল করে, কিন্তু সেটি সাদা সাদা দেখায়, কিন্তু এই কুকুরের চোখ দুটি লাল টকটকে ছিল। রোহান তখন চিন্তা করে, আজ হয়তোবা আর আমার বাঁচা হবে না, শেষ, আজকে আমি শেষ। তখন রোহানের মনে পড়ে, আমার পকেটে তো মোবাইল রয়েছে, মোবাইলটা তো আমি অন করতে পারি। কিন্তু তার মনে পড়ে মোবাইল ফোনে তো চার্জ নেই। কিন্তু তারপরেও চিন্তা করে যে অনেকক্ষণ যেহেতু বন্ধ ছিল, হয়তোবা কিছুটা চার্জ জমা হতে পারে, অ্যাটলিস্ট ফোনটা অন তো করা যাবে। 10 সেকেন্ড যদি অন থাকে তবুও তো ভালো। রোহান মোবাইলের পাওয়ার বাটনে প্রেস করে। সত্যি মোবাইলটি হঠাৎ করে জ্বলে ওঠে। আর ওই মোবাইলটির একটা বৈশিষ্ট্য ছিল, যখন জ্বলে উঠতো তখন বেশ আলোকিত হতো। যখনই মোবাইলটা বেশ আলোকিত হয়, তখন রোহান ওই কুকুরটির আসল রূপ দেখতে পায়। দেখে এই কুকুরটি আকারে অনেক বড় এবং উচ্চতা প্রায় 7-8 ফুট, এবং কুকুরটি রোহানের দিকে এগিয়ে আসছে গড়গড় শব্দ করতে করতে। কিন্তু যখনই ওই আলোটা জ্বলেছে, সাথে সাথে কুকুর এক লাফ দিয়ে পেছন দিকে চলে গেছে। তার মানে ও আলোর ভিতর আসতে পারছে না। কিন্তু রোহান তো জানে যে এই মোবাইল ফোনটি আর 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আবার বন্ধ হয়ে যাবে, কারণ এর ফোনে কোনো চার্জ নেই এই ফোনটাতে। রোহান ওই আলো যতক্ষণ ছিল তখন সে দৌড় দিতে থাকে। সে দৌড়ে কিছুটা পথ যাওয়ার পরে একজন মানুষের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে ওই লোকটা বলে ওঠে, আরে রোহান ভাই, কই যান এত রাত্রে, আর কোথা থেকে আসলেন? রোহান দেখে
যে ওই লোকটি তাদেরই এলাকার একজন চৌকিদার, যিনি রাত্রে পাহারা দেন। তখন বলে, এই তো ভাই, আমি তো আসলাম ব্যাংক থেকে। বলে, তাহলে এই পথ দিয়ে আসলেন কেন? আপনি জানেন না যে রাত 10টার পর এই পথ দিয়ে সাধারণত মানুষজন হাঁটে না? বলে, হ্যাঁ জানি, আমি তো কুকুরের ভয়ে ওই দিক দিয়ে আসছি। তখন বলে যে, আচ্ছা ঠিক আছে, বাড়িতে যান। রোহান এই ঘটনাটি কিন্তু আর ওই চৌকিদারকে বলে না। সে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। যদিও রোহান অনেক ভয় পেয়েছিল, কিন্তু তারপরেও তার মানে জ্বর টর বা এই টাইপের কিছু আসেনি, মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই টিএনটি কলোনির পাশে যে রাস্তার কথা বললাম, এই রাস্তার অপোজিট পাশে কিন্তু মানুষের ঘর বাড়ি রয়েছে। আপনারা যারা সিলেটের আছেন তারা অবশ্যই ওই জায়গাটা সম্পর্কে অবগত আছেন, কারণ আমি কয়েকবার ওখানে গিয়েছি। তো ওই জায়গা সম্পর্কে আরো অনেক ঘটনা প্রচলিত আছে। রাতের বেলা ওখান দিয়ে হেঁটে গেলেই গা ছমছম করে। পরবর্তীতে আরো কিছু ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করব। আশা করি রোহানের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো শুরুতে আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাকে যিনি শেয়ার করেছেন তার আপন মামতো ভাইয়ের ওয়াইফের সাথে ঘটনাটা ঘটে। তো ওনার সেই ভাবির নাম বলতে বারণ করেছে দেখে এমন নাম দিচ্ছি রিয়া। তো রিয়া উনি 2010 সালে ওনার লাইফে একটা ঘটনা ঘটে, যেটা রেশ প্রায় 2017 সাল পর্যন্ত ছিল, এবং আল্লাহ দিলে এখন নাকি উনি সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা হয় না। তো ঘটনার শুরু থেকে আমি শুনেছিলাম, এটা আপনাকে বলছি। তো 2010 সালের দিকে তখন রিয়ার বাবা ওর নিয়ে একটা সরকারি চাকরি করতো ময়মনসিংহে। তো ওখানে ওনার মেয়ে মানে রিয়া তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পরে ও যখন ছুটিটা ছিল, সেই ছুটিতেও একটা কম্পিউটার ট্রেনিংয়ের কোর্স করে। তো সেখানে তার এক বান্ধবী ছিল সুমাইয়া নামে। ওরা নাকি এরকম 5-6 জন মিলে একটা ট্রেনিং করতে কোনো একটা জায়গায়। তো ওখানে দুজন ট্রেনার ছিল যারা ওদের ক্লাস নিতে। একজনের নাম ছিল প্রীতম আর একজনের নাম ছিল সোহেল। তো 2-1 মাস ক্লাস করার পর প্রীতম ছেলেটা রিয়াকে প্রেমের প্রস্তাব দেয়। তখন রিয়া কোনোভাবেই রাজি হয় না, এবং সে মানে নানাভাবে এটা বারণ করে যে না, সে এভাবে এরকম অ্যাফেয়ার করবে না। তো অনেক মানে ছেলেটাও এরকম পিস ছাড়ে না। তো একটা পর্যায়ে ছেলেটা ওর যে বান্ধবী ছিল সুমাইয়া, ওকে বলতেছে আর কি, দেখো তুমি আমরা তাই সব এক এলাকায় থাকি, তো তুমি যেভাবে পারো একটু রিয়াকে ম্যানেজ করে দাও। হ্যাঁ, আমি ওকে পছন্দ করি, দেখো না। তো কোনোভাবে পারছিল না। এরকম নাকি 2-3 মাস নাকি মানে ক্লাস শেষ হওয়ার ট্রেনিং শেষ হওয়ার পরও নাকি এরকম 2-3 মাস নাকি ছেলেটা প্রীতম সেটা ঘুরতেছিল, রিয়ার পিছিয়ে কোনো সমাধান হয় নাই। তখন রিয়ার এক মানে বন্ধু বলে, যার একটা বন্ধু ছিল, সে বলতেছে যে এক কাজ করো, মানে ওই সোহেল আর প্রীতমকে বলছে তোমরা দুজন এরকম ময়মনসিংহের সাইডে আউলিয়ানগর একটা জায়গা আছে, ওখানে একটা নাম করা হুজুর আছে, ওর কাছে যাও, মেয়েটার নামে তাবিজ করো, দেখবা যে মেয়েটা তোমার বসে এসে পড়বে। তো প্রীতম সোহেল ওইটা মানে ওরা ওইটা বিশ্বাস করে এরকম ওই হুজুরের কাছে যায়, এবং হুজুর ওকে বলে যে দেখো, তাবিজ করতে হলে তো মেয়ের কিছু জিনিসপত্র লাগবে। তো বলতেছে যে এরকম ওর চুল লাগবে, এবং হচ্ছে গিয়ে ওদের কোনো কাপড় ব্যবহার করা এমন কিছু জিনিস লাগবে, হতে পারে এটা কাপড় হলে আরো ভালো হয়। তো প্রীতম ওরা ওই হুজুর কাছ থেকে আসার পর সে সুমাইয়াকে অনেক রিকোয়েস্ট করে, দেখো তুমি তো এরকম রিয়ার মাঝে মাঝে যাও, তো রিয়ার বাসায় গেলে এই কাজটা করে দাও, ওর চুল যেভাবেই হোক তুমি একটু ম্যানেজ করে দাও, এবং হচ্ছে ওর যে সুতির কাপড় একটা লাগবে, এরকম একটু ম্যানেজ করে দিতে হবে, যেটাই হোক সেলার কামিজ যেটাই হোক ম্যানেজ করে দাও। তো এরকম কোনো একটা মানে সুমাইয়া প্রথমে রাজি হয় না, পরে ওই ছেলেটাও একটু ভয় দেখায়, দেখো এক এলাকার আমরা একটু যেভাবে পারো ম্যানেজ করো, কারণ রিয়ার হয়তো চলে যাবে, এরকম একটু ভয় দেখায়, আবার লোভও দেখাচ্ছে তোমাকে আমরা টাকা পয়সা দিব। যাই হোক, অনেক কষ্টে সুমাইয়াকে রাজি করায়। তো সুমাইয়া এরকম কোনো এক সকালে রিয়াদের বাসায় যায়। তো রিয়া নাকি চুল আঁচড়ানোর পরে চিরুনির মধ্যে কিছু চুল লেগে থাকে না, ওইখান থেকে নাকি রিয়া হয়তো কোনো একটা কাজে গেছিল অন্য রুমে, তো ওইখান থেকে নাকি ওই সুমাইয়া মেয়েটা চুল এখান থেকে নিয়ে নেয়, এবং রিয়ার একটা ড্রেস, ওর মানে যে কোনো একটা ড্রেস হবে, সুতির কাপড় নাকি ছিল, এরকম ড্রেস নাকি হঠাৎ করে সে মানে এরকম ব্যাগে ঢুকায় ফেলে। এটা তো নিয়ে এসেই পরে সে ওই প্রীতম এবং সোহেলকে দেয়। তো হুজুরের কাছে যাওয়ার পর হুজুর সেই প্রীতমকে বলে যে আপনারা যে কাজটা করবেন, যে রিয়ার বাসার আশেপাশে যদি কোথাও নরম মাটি পান, যেখানে নরম মাটি পাবেন, এক দুইটা তাবিজ দেয়, মানে চুল এবং কাপড় এরকম মিশ্রিত করে একটা দুইটা তাবিজ বানায় দেয়, এবং বলে যে রিয়ার বাসার আশেপাশে যদি কোথাও নরম মাটি থাকে, সেই নরম মাটির নিচে মানে এরকম মাটির একটা তাবিজ যাতে পুঁতে, এবং যদি কোনো ফলের গাছ হয় তাহলে আরো সুবিধা হবে, যার মানে কাজটা নাকি আরো বেশি আগে করবে, কোনো ফলের গাছের কথা বলে দিছিল। এবং আরেকটা তাবিজ বলছিল যে রিয়ার রুমের যে কোনো জায়গায় তাবিজটা রেখে দিলেই হবে। মোট কথা এরকম নাকি তাবিজটা 14 দিন রেখে দিলে, দুইটা তাবিজ যদি 14 দিন এক জায়গায় থাকে, তাহলে নাকি রিয়া মেয়েটা প্রীতমের বসে এসে পড়বে বা তাকে পছন্দ করা শুরু করবে, এরকম কথা বলে দিছিল।
তো যাই হোক, তারপরে তো এরকম তাবিজ দিল। তো প্রীতম রিয়ার বাসার আশেপাশেই মনে হয় কোথাও একটা ফলের গাছ ছিল, ওই গাছের মাটির নিচে এরকম মানে এক কবজি মানুষের হাতে যে এক কবজি মাটির নিচে এরকম ওই একটা তাবিজ পুঁতে রাখে, এবং আরেকটা তাবিজ সে আবার সেই সুমাইয়াকে দিছে। সুমাইয়াকে দিয়ে বলতেছে যে বাপু তুমি যেভাবে হোক এই তাবিজটা ওর ঘরে যেখানে হোক তুমি একটু ঘরে রেখে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে হবে, আর কিছু লাগবে না, তুমি যেখানে পারো রেখে দাও, জাস্ট 14 দিন যাতে তাবিজটা ঘরের মধ্যে থাকে, তাহলে আমার কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো সুমাইয়া এরকম কথা অনুযায়ী রাখে। তো তারপর ঠিক 14 দিন পর থেকেই ওই প্রীতম মাঝে মাঝে ওকে মোবাইলে মেসেজ দিতে বা ফোনে মানে কথা বলার চেষ্টা করতে, দেখতেছে যে কিছুটা চেঞ্জ রিয়ার মাধ্যমে, সেও মেসেজ রিপ্লাই দেয়, কথা বলে, মানে মোট কথা 1 মাসের মধ্যে ওদের ভালো একটা রিলেশন হয়ে যায় রিয়া এবং প্রীতমের মধ্যে। এবং এতটাই গভীর রিলেশন হয়ে যায় যে ওদের 2 ফ্যামিলি জানাজানি হয়ে যায়, এবং 2 ফ্যামিলি ঠিক করে যে না ওদের বিয়ে শাদী দিয়ে দেওয়া লাগবে, এবং এটা নাকি প্রায় 3-4 মাসের মধ্যে মানে ঠিক হয়ে যায় যে ওদের বিয়ে শাদী হয়ে যাবে। তো ঠিক বিয়ের মাসখানিক আগে রিয়ার বাবা বলতেছে, দেখো আমার যেহেতু পোস্টিং এর চাকরি, আমি তো এখান থেকে চলে যেতে পারি যে কোনো মুহূর্তে, আমার ঢাকা চলে যাওয়ার এরকম ট্রান্সফারের সম্ভাবনা আছে, তো বিয়েটা আমরা তাড়াতাড়ি করে ফেললেই ভালো। মানে বিয়ের তখন আরো আগায় দিছে বিয়েটা। বিয়ে ঠিক 1 সপ্তাহ আগে সেই রিয়াকে কোনো একটা মুহূর্তে ওই প্রীতম ছেলেটা এমনি হাসতে হাসতে বলে ফেলছে যে তোমাকে অনেক কষ্টে পাইছি তাবিজ টাবিজ করে, বা এগুলা মানে আর আর জীবনে কখনো তাবিজ করবো না, কষ্ট হয় তাবিজ করতে, মানে কথায় হেসে হাসতে হাসতে বলে দিছে। তো রিয়া বলতেছে কি তাবিজ করছো? তখন সে ওই যে সুমের সাথে যেভাবে যে কাজগুলা করাইছে, কাপড়গুলা নিছে বা চুল নিছে, কিভাবে সব ওভারঅল সব ঘটনা ওই সেটা মানে ও ফ্রিলি বলে দিছে আর কি রিয়াকে। তো রিয়া করছে কি এই জিনিসটা আবার ওর মাকে এসে বলে, তো ওর মা বলতেছে যে না এরকম হলে তো এই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না, এই ছেলে আজকে এই তাবিজ করছে তোমার সাথে সম্পর্ক করার জন্য, নিশ্চয়ই আরো কত না কি করতে পারে সামনে। তো এই এক কথা দুই কথা ছেলেটার সাথে এরকম বিয়েটা ভেঙে যায়, মানে 2-3 দিনের মাথায় বিয়েটা ভেঙে যায়। এবং রিয়া নাকি তখন সেটাকে বলে যে তুমি তাবিজগুলা কই রাখছো, ওগুলো দেখাও আমাকে, তারপর দেখা যাবে বিয়ে ভাঙে কি ভাঙে না। তো তখন ওই তাবিজগুলা সে এরকম ওই গাছের ওইখান থেকে তাবিজ বের করে, এবং ওর রুমের খাটের পিছন দিয়ে চিপায় নাকি ফাড়ে রাখছিল ওই সুমাইয়ার তাবিজটা, ওই 2টা তাবিজ রিয়াকে দেয় ওই ছেলেটা এবং রিয়ার মা, এবং তখনই আর কি বিয়েটা এরকম ভেঙে যায়। তো যাই হোক, তো এরপর তো রিয়াকে ওর ফ্যামিলি ওর ঢাকায় পাঠাতে কোনো একটা রিলেটিভের বাসায়, কারণ রিয়ার বাবা এর মধ্যে ট্রান্সফার হয়ে ঢাকা চলে যাবে উনি। এই ছেলে নাকি প্রায় সময় এরকম বিরক্ত করতো, এই ছেলের নামে নাকি থানায় প্রায় জিডিও করা হয়েছিল এরকম। তো রিয়ার বাবা যেহেতু সরকারি চাকরি করতো, তো ওনার মধ্যে একটু ভয় কম ছিল, উনি তো তারপর মানে মাসখানিকের মধ্যে ঢাকায় এসে পড়ে। তো 1-1.5 মাস পরে রিয়া ওর যে মোবাইলটা দিয়ে সিমে ওই কথা বলতো ওই প্রীতমের সাথে, সেই সিমে ও একটা মেসেজ দেখতেছে যে আসছে এরকম যে যে ছেলে তাবিজ করতে পারে সেই ছেলে তোমার অনেক ক্ষতি করতে পারে, তুমি আজকে হয়তো বেঁচে গেলা, দেখবা সামনে তোমার কি বড় ক্ষতি হয়, মানে এই প্রীতম ছেলেটা হয়তো এসএমএসটা দিছে। রিয়া আর ওইটা ভেবে না আমার সিমটা ভেঙে ফেলো, ও তার এগুলো মনেই নেই। তো এর 8-9 মাসের মাথায় রিয়ার ঢাকায় বিয়ে হয়, এবং মানে যে ছেলেটা আমাকে ঘটনাটা বলছিল ওর মামাতো ভাইয়ের সাথে বিয়েটা হয় আর কি। তখন তো বিয়ে হওয়ার পরে কয়েক মাস পর তো অসুস্থ হয়ে যায়, প্রেগনেন্ট হয়। তো প্রেগনেন্ট যখন ওর হয়ে যায়, কনসেপ্ট করার পর থেকেই ওর হাজবেন্ড নাকি খেয়াল করতো যে প্রায় সময় নাকি রিয়ার আচরণ রাত্রেবেলা একটু অস্বাভাবিক হয়ে যেত। অস্বাভাবিক হতে নাকি সে রাত্রেবেলা হঠাৎ ঘুম থেকে উঠে হাজবেন্ডকে বলতো যে আমাকে ডিম দাও, 2-3টা ডিম খাবো, আমাকে মাছ দাও, এই মাছ খাবো ওই মাছ খাবো, খিদা লাগে কেন রাত্রেবেলা, তো কিছু বুঝি না। এবং যখন ওর খিদা লাগতো রাত্রেবেলা, তখন নাকি চুলগুলা খুব এলোমেলো করে সে মাথাগুলা মানে মানে পুরো মাথা চুলকালে যেরকম আমরা এলোমেলো করে ফেলেছিল এরকম করতো, এবং তার মুখগুলো নাকি খুব মানে শুষ্ক শুষ্ক হয়ে যেত। এবং সে পানি খেলে নাকি দেখা যায় 4-5 গ্লাস মানে একসাথে টানা খাচ্ছে, মানে আচরণ জানি মাঝে মাঝে কেমন হইতো। তো রিয়ার হাজবেন্ড ভাবতো যে হয়তো বা প্রেগনেন্টের সময় অনেক সময় মেয়ে মানুষ অসুস্থ হয়ে যাওয়া, খিদা লাগে বিষয়ের জন্য এরকম করে, কিন্তু ওর আচরণগুলো একটু অস্বাভাবিক ছিল। তো এটা ঘটার পরেও তো ওর যখন অপারেশনের প্রায় কাছাকাছি মানে 6-7 মাস যখন ওর প্রেগনেন্সির সময়, তখন সে নাকি হসপিটালে যখন যায়, ডাক্তার ওকে বলতেছে যে দেখেন আপনার বাচ্চা সবই তো ঠিক ছিল, কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে আপনার বাচ্চার মুভমেন্ট ভালো না, পেটের মধ্যে ওর মাথার সাইডে মানে কোনো একটা আঘাত পাইছে এরকম কিছু মনে হচ্ছে। তো তখন বলে যে আপনাকে হয়তো খুব রিসেন্টলি অপারেশন করে মানে করে ফেলা লাগতে পারে আর কি। তখন নাকি প্রায় 7 না 8 মাসের মাথায় বাচ্চাটার এরকম রিয়ার অপারেশন হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন অপারেশন যখন হয় বাচ্চাটা নাকি মৃত ছিল, এবং ওর ঘাড়ের সাইড দিয়ে নাকি মানে নীল ছিল, মানে মৃত অবস্থায় নীল ছিল। এখন ডাক্তার বলে হয়তো মানে মাথা বা ঘাড়ের জয়েন্টটা যেখানে নীল ছিল, ডাক্তার বলে যে হ্যাঁ হয়তো এখানে ব্যথা পাইছে বাচ্চাটা কোনো একটা কারণে, এই জন্য হয়তো বাচ্চাটা পেটেই মারা গেছে। তো ওদের তো মন খারাপ, আর তো ওইরকম আর রিয়ার মাথায়ও নাই যে কিভাবে কি ঘটছে, কোনো কিছু মাথায় নেই, অনেক দিন মন খারাপ ছিল। তো বছর খানিক পর ওর দ্বিতীয় বাচ্চা যখন হবে, তখন ওই আগে যেরকম সিচুয়েশনগুলো হয়েছিল এরকম, মানে ওর খুব খিদা লাগতো, মানে রাত্রেবেলা এরকম উল্টাপাল্টা কাজ করতো সে, মানে খিদা লাগবে হাজবেন্ডের কাছে খাওয়া চাচ্ছে সারাদিন, কিন্তু এরকম বলে না, রাতে হলে ওই সমস্যাটা হয়। এবং এটা নাকি প্রায় ফজর এখন নাকি এরকম উল্টাপাল্টা খাওয়া যেত, ডিম দাও, মাছ দাও, মাংস খাবো, মুরগি দাও, এরকম ধরনের কথা বলতো। তো ওর হাজবেন্ড আবার এগুলো খেয়াল করতো না, ওর হাজবেন্ড ওর মাকে বলতো
তো মা বলতো, দেখ প্রেগনেন্সির সময় অনেক সময় এরকম হয়, এটা এত টেনশনে কিছু নাই। এবং ওর যখন খেত রিয়া, মানে মনে হচ্ছে এক নলা ভাত মানে হচ্ছে কি মুট করে খেত, মানে হচ্ছে অনেক দিন ধরে খেতে পারে না, এরকম নাকি এভাবে নাকি খাওয়া দাওয়া করতো। তো যাই হোক, তো তখন যখন ওর বাচ্চা এরকম আবার সেই অপারেশন যখন হবে, হ্যাঁ অপারেশনের কয়েকদিন আগে ডাক্তার কাছে আবার যায়। তো সেই ডাক্তার বলতেছে এই যে দেখেন আপনার বাচ্চার কোনো সমস্যা নাই, তবে অপারেশনটা মনে হয় নির্ধারিত সময়ের আগেই করতে হবে। তো তখন অপারেশন যখন হয়, বাচ্চা ঠিকভাবেই ওর অপারেশন হয়। তো হওয়ার পরে ঠিক একদিনের মাথায় দেখা যাচ্ছে যে বাচ্চার ডান হাতের হাড়ে একটু সমস্যা, হাড় মানে ক্ষয় হয়ে গেছিল এমন সমস্যা। এবং ডাক্তার বলতেছে দেখেন ওর যে সিচুয়েশনটা, এটা কিন্তু ওর ডান সাইডের হাড়টা এমনভাবে ক্ষয় হয়ে গেছে ভিতরে, মনে হচ্ছে যে সে যে কোনো মুহূর্তে হাড়টা অকেজ হয়ে যেতে পারে। এবং এটা কেন হতে পারে বলতে পারি না, এটা দেখেন এরকম নাকি মাসখানেক যাওয়ার পর দেখতেছে বাচ্চাটা নাকি খুব শুকায় যাচ্ছিল। এবং তখন রিয়ার হাজবেন্ড, রিয়া ওর শ্বশুর সবাই তো ওই হচ্ছে ডাক্তার কাছে যায়, বিভিন্ন ডাক্তার কাছে বলে যে ডাক্তার কি সমস্যা, বলছে সমস্যা কি বলতে পারবো না, বাট ওর হাড়ের মধ্যে, বডিতে হাড়ের মধ্যে সমস্যা আছে, ও যেরকম শুকায় যাচ্ছে যে কোনো মুহূর্তে একটা এক্সিডেন্ট ঘটতে পারে। তো আপনি যদি পারেন দেশের বাইরে চিকিৎসা করতে পারেন, কিন্তু আসলে দেশের বাইরে কোনো ট্রিটমেন্ট হবে না। আর এই ছোট বাচ্চা দেশে যে চিকিৎসা, দেশের বাইরে সেম চিকিৎসাই হবে। এরকম নাকি অনেক বড় বড় ডাক্তার কাছে যায়, কয়েক মাস নাকি ঘোরাফেরা করে, রেজাল্ট সলিউশন কিছু আসে না। এবং বাচ্চাটাকে সমস্যা ছিল, সে নাকি মাঝে মাঝে কান্না করলে মানে পুরো শক্ত হয়ে যেত, মানে চকুলটাকে শক্ত হয়ে যেত, এরকম নাকি সমস্যাগুলো হতো। এবং যা ওজন ছিল জন্মের পর তার থেকে নাকি প্রায় অনেক শুকায় যাচ্ছিল। এরকম ঠিক 3.5 মাসের মাথায় বাচ্চাটা কোনো এক রাত্রেবেলা খাওয়ার সময় নাকি খিচুড়ি খাওয়াচ্ছিল। তো রাতের বেলা তো এরকম মানে খিচুড়ি, মানে মাটাও বুঝে নাই যে এরকম কম বয়সে খিচুড়ি দিবে, তো এরকম পাতলা করে মানে মানে ওই রিয়াই খিচুড়ি খাওয়াচ্ছিল। তো ওই সময় বাচ্চাটা নাকি মুখ উঠে মারা যায়। তো এটা নিয়ে রিয়াকে অনেক হেলাজারি করে শাশুড়ি, যে তুমি মানে মারা যাওয়ার পরে তো এখন আসলে সঙ্গে সঙ্গে কিছু বলতে পারে না, কিন্তু ওকে নাকি অনেক মানে একটু ইনসাল্ট করে যে তুমি এরকম কম বয়সী বাচ্চাকে এরকম খিচুড়ি খাইতে গেছো কেন, তোমাকে এগুলো কে বলছে খাওয়াইতে, এগুলো তো বাচ্চাদের মানে এরকম যা হওয়ার। ওকে তো অনেক বকাবকি করে, দিক দিয়ে রিয়ারও মন খারাপ, দ্বিতীয় বাচ্চাটা মারা যায়। তো ও মাসখানেক পর যখন সব স্বাভাবিক হয়, তখন ওর হাজবেন্ডকে বলতেছে দেখো আমি তো জানি যে বাচ্চারা 3 মাসের বাচ্চা এরকম খিচুড়ি খায় না বা এরকম খাওয়ানোর কথা না, কিন্তু আমি সেদিন বুঝলাম না, আমি নিজে থেকে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার বাচ্চাটা এরকম কিছু খাইতে চাচ্ছে বা ওইটা খাইলে হয়তো একটু স্বাস্থ্য ভালো হবে। তো আমি এরকম নিজের থেকে দিতে গেছিলাম, কিন্তু কিভাবে আমি এটা কেন খাওয়াইলাম আমি কিছু বুঝতে পারলাম না, আমার সেদিন কোনো মাথায় কাজ করতেছিল না, তুমি আমাকে মাফ করে দিও, সব অনেক কথা বলতেছিল। তো হাজবেন্ডও বুঝে যায় আসলে মেয়েটা খুব আপসেট, এই জন্য ওকে বুঝাই যাচ্ছে ঠিক আছে যা হওয়ার হয়েছে, আল্লাহ যা করছে এখন তো কিছু করার নাই এখানে। কিন্তু রিয়ার মাথায় নাকি এটাই ঘুরতেছে যে আমি কেন ওই সেদিন এই খাওয়াটা খাওয়াইতে যাবো, আমি তো এটা খাওয়ানোর কথা না, এত কম বয়সে বাচ্চাটাকে ভারী খাওয়া খাওয়াইছি। যাই হোক এরকম তো ঘটতেছে। তো এখন রিয়ার শাশুড়ি বা সবাই এখন স্বাভাবিক। তো রিয়ার শ্বশুর একবার রিয়ার হাজব্যান্ডকে ডেকে বলতেছে দেখ তোদের এরকম 2টা বাচ্চা এরকম অসুস্থ হয়ে গেল, মারা গেল, এখন 3য় বাচ্চা তোরা নিবি বা এরকম যদি কোনো প্ল্যান থাকে, আমার মনে হয় তার আগে একটু যদি ভালো কোনো হুজুরের সাথে একটু কথাবার্তা বলি, কারণ এটা তো আসলে লক্ষণটা ভালো না। এখন কি কোনো শারীরিক সমস্যা কি মেয়ের আছে, মানে রিয়ার আছে নাকি, বা অন্য কোনো সমস্যা, যদি পারি সম্ভব আমি একটা হুজুরের সাথে দেয় একটু কথাবার্তা বলে দেখি। তো ওই রিয়ার আব্বাকে সেম কথাই বলে, রিয়ার আব্বা বলে যে আপনার যেটা ভালো মনে করেন দেখেন, এখন যদি এরকম হুজুর দিয়ে যদি কোনো কাজ হয়। তো রিয়ার শ্বশুর একটু উনি তো ধার্মিক ধরনের ছিল, তো ওনাদের এখানে নাকি প্রায় সময় ওয়াজ মাহফিল হইতো। তো একটা মাজার শরীফ আছে, তো এখানে নাকি বছরে এরকম 2-1 বার মানে ওয়াজ মাহফিল যখন হয় তখন দেশের অনেক মানে নামি দামি হুজুরা নাকি এখানে আসে। তো একটা হুজুর ছিল, উনি নাকি বেশ নাম করা হুজুর ছিল। তো হুজুরের নামটা যদি আমাকে বলেছিলাম, নামটা শেয়ার করছি না। তো ওই হুজুরও নাকি আসার পরে রিয়ার শ্বশুর এরকম মানে ওই ওয়াজ মাহফিলের পরে একটা সময় বলে আর কি, যেরকম আমার বৌমা আছে ওকে আমি নিয়ে আসবো, আমার ছেলে সহ ওর এই কিছু সমস্যা আছে। তো ওই হুজুর বলতেছে যে দেখে রাখেন, সমস্যা নাই, এবার বাসায় আসবো আপনি। তো এরকম কোনো একটা রাতে খাবারের পর দাওয়াত দেয়, তো ওই হুজুর আসে। তো ওই হুজুর দেখে ওর মেয়েটাকে বলতেছে আর কি যে তোমার যেহেতু বাচ্চাদের এরকম সমস্যা হয়েছে, তাহলে এটা তুমি এখন বুঝতেছি না, তুমি এক কাজ করো, তুমি এখন মানে ওই তো ওর জন্ম তারিখ নেয়, মেয়েটার জন্ম তারিখ নিয়ে বলতেছে তুমি জন্ম তারিখ নেয় এবং তুমি তোমার জন্মস্থান, তোমার নাম ঠিকানা সব এরকম নিয়ে যায় হুজুরটা। তো হুজুর দিয়ে বলতেছে তুমি আমার এরকম জায়গা আছে, তোমরা এরকম, এটা নাকি ছিল ঢাকার অদূরে মানে নারায়ণগঞ্জের কোনো একটা জায়গা, বলছে এরকম জায়গায় তোমরা আইসো, এরকম আমি যখন যখন বলো তখন আইসো তোমরা। তো এই হুজুর এটা নিয়ে যাওয়ার পর সেদিন কথাবার্তা হাই হ্যালো করার পরে তারপর আবার জিজ্ঞেস করছে রিয়াকে যে তোমার কার সাথে কোনো সমস্যা হয়েছে না, কিন্তু রিয়া বলছে না কখনো এরকম কোনো সমস্যা হয় নাই। তো হুজুর নাকি 2 দিন পর ওই রিয়াকে, রিয়ার হাজবেন্ড এবং ওর শ্বশুর এবং রিয়ার বাবাকে ডেকে বলতেছে যে দেখেন আমি যেটা দেখলাম, ওকে হয়তো বা কখনো তাবিজ করা হয়েছিল, তো এখন ওইটার মনে হয় কোনো একটা রেশ রয়ে গেছে এখনো। রিয়াকে বলতেছে আর কি একটা আরবি মাসের নাম বলে, তো আরবি মাসের নাম বলে বলতেছে এরকম অমুক তারিখে, এটা বর্তমান বছরের, তুমি খ্রিস্টবর্ষে বর্তমান বছরে কোন মাস হয় দেখো।
তো হয়তো এরকম একটা তারিখটা আমার ঠিক মনে নেই, হয়তো এরকম হয় যে মেয়ের 2 তারিখ এরকম হবে। তো এরকম আসার পর ওই লোক বলতেছে, দেখো এরকম মেয়ের 2 তারিখে জন্ম হয়েছে, কারোর সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল নাকি, রিলেশন ছিল নাকি, তুমি ফ্রি মানে বলো, বা তুমি কাউকে চিনো নাকি এরকম, বা তোমার কাছের কোনো বন্ধু নাকি। তো রিয়ার শ্বশুরকে এবং রিয়ার শ্বশুর শাশুড়ি বা রিয়ার হাজবেন্ডকে কিন্তু রিয়ার যে আগে এরকম একটা বিয়ে ভেঙে গেছে, এটা কিন্তু ওর বাবা মা আগে বলে রাখছিল। তো রিয়াকে অনেক বলার পর রিয়া বলতেছে যে হ্যাঁ, আমার প্রীতম নামে একটা ছেলের সাথে অনেক আগে সম্পর্ক ছিল, সবাই জানে, মানে সেই হুজুরকে বলতেছে। তো এটা আমাদের ফ্যামিলির সবাই জানে। তো ওই ছেলেটার জন্ম তারিখ ছিল মেয়ের 2 তারিখ। তো এখন সেই হুজুর বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি কি সমস্যা বা সমাধান কি হয়। আসলে এগুলো তো জিন দিয়ে কাজ করাতে হয়, তোমাকে সম্ভবত ছেলেটা তাবিজ করছে আবার, এর জন্য তোমার কিছু ক্ষতি হচ্ছে। তো আমি তোমাকে আবার তোমাদেরকে আবার ডাকবো, তোমরা আবার চলে যায় এরকম। তো ঠিক তারপরে নাকি এরকম দেখা যায় যে 1 সপ্তাহ পর হুজুর আবার ওদেরকে ডাকে, এবং হুজুর ডেকে বলতেছে, এবার নাকি রিয়ার বাপ মা বা ওই যে শ্বশুর শাশুড়ি সবাইকে ডাকে, বা তখন সেই হুজুর বলতেছে যে দেখেন, জিনিসটা খুব কষ্টকর, কিন্তু এটা মানে ওর নামে এরকম 5টা তাবিজ করা হয়েছে। এখন আপনারা এর আগে কোথায় ছিলেন বলেন তো একটু, মানে রিয়ার আব্বাকে বলতেছে যে আপনি এর আগে যখন এই ছেলের সাথে রিলেশন ছিল, আগে যে ছেলের সম্পর্ক ছিল, আপনি তখন কোন এরিয়াতে ছিলেন। তখন সেই এরিয়ার বাবা বলছে, আমরা এরকম ময়মনসিংহের দিকে ছিলাম। তো বলতেছে ওই এরিয়াতে কোনো একটা বড় কবরস্থান আছে, যেটা সবচেয়ে মানে বড় কবরস্থান, যে 2-3টা, ওই বড় কবরস্থানে কোথাও একটা মানে একটা বাচ্চার কবর আছে, ওইখানে ওই 5টা তাবিজ করা হয়েছে, এবং সেই প্রীতম ছেলেটা 5টা তাবিজ পুঁতে রাখছে সেই 2010 সালে, মানে ইয়ার সাথে যখন সম্পর্ক হয় তাই আজ থেকে 6-7 বছর তাবিজ পুঁতে রাখছে। তো এই তাবিজগুলা নিয়ে আসতে হবে। এখন এটা আমি জিনের মাধ্যমে আনবো, তো সেই জিনের কিছু চাহিদা আছে, সেগুলো পূরণ করতে হবে। তো তখন সে হুজুর বলে যে জিনের চাহিদা কি, সে কাজ শেষ করে এটা জানাই দিবে সে। তো এরকম আবার একদিন সময় নেয় হুজুর। তো হুজুর যেদিন সময় নেয়, তো আসার সময় রিয়ার বাবাকে বলে যে আপনি শুধু আপনার পকেট থেকে টাকা খরচ করে একটা সাদা কাপড় আনবেন, রুমালের সমান সাইজ বলে সাদা কাপড় আনবেন, এবং সেই কাপড়টা একদমই কিনবেন, কোনো দামাদামি করতে পারবেন না। তো এরকম একদিন পর সে আর রিয়ার বাবা এরকম কাপড় নিয়ে যায়, এবং সেটা নাকি মাগরিবের পর পর ছিল। তো তখন নিয়ে যাওয়ার পরে ওই ওরা তো ফ্যামিলি মেম্বার যারা ছিল সবাই যায়। তখন সেই হুজুর বলে যে আপনার এই রুমে যারা আছেন কেউ কোনো ভয় পাবেন না, সবাই একটু লাইটটা আমি বন্ধ করবো 2-3 মিনিটের জন্য, কোনো ভয় পাবেন না। যে 5টা তাবিজ, এটা আমার জিন সন্ধান পাইছে, এরকম ময়মনসিংহের একটা বড় কবরস্থান আছে, ওইখানে কবরস্থানে একটা বাচ্চার কবরের উপর 5টা তাবিজ করা হয়েছিল, এটা তো আগে বলছি। তো এটা তাবিজগুলো আনলেই সব সমস্যার সমাধান দিচ্ছি। তো এরকম নাকি রুমের মানে ওই সাদা কাপড়টা হুজুর ওনার পাশে বসাতেই, মানে রিয়াদেরকে, ওর যারা ছিল ওদেরকে একটু একটু মানে কয়েক হাত দূরে বসায়, মানে এরকম দূরে বসানোর পরে তো লাইট অফ করে। তো রিয়া নাকি বা রিয়ার হাজবেন্ড নাকি শুনতেছিল যে লাইট অফ করা 1 মিনিটের মাথায় হুজুর 5টা বার শুধু জোরে জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলতেছে, আর 2-1টা জানি আস্তে আস্তে কি সূরা পড়তেছে। করার পর সে বলতেছে যে এরকম যে ঠিক আছে যা, শুধু এটা বলছে। বলার পরে তারপর নাকি লাইট, ওই যে ওই হুজুর নাকি ওর রুমে যে সাগরেদ বাজিয়েছিল তাকে লাইট জ্বালা দিতে বলে। তখন রিয়ার হাজবেন্ড মানে দেখতেছে, ওরা সবাই দেখতেছে, রিয়ার হাজবেন্ড ওই কাজিন, যে কাজিন আমার ঘটনা বলে তাকে বলতেছে, ওরা 5টা তাবিজ দেখে, এবং 2টা তাবিজের মানে 2টা তাবিজ থেকে দেখা যায় 2টা শিকড়ের মতো বের হয়ে গেছে। তো শিকড়ের মতো বের হয়ে যাওয়ার পরে রিয়ার হাজবেন্ড বড় সবাই জিজ্ঞেস করছে কি হুজুর বলতেছে। হুজুর বলতেছে দেখেন, এখানে 5টা তাবিজ করা হয়েছিল একটা নতুন কবরে, বা নতুন একটা বাচ্চা মারা গেছিল, সেই নতুন কবর ছিল এরকম। তো এই প্রীতম ছেলে খুবই খারাপ একটা জঘন্য কাজ করছে। সে যে কবিরাজ বা হুজুরকে দিয়ে প্রথমে যে তাবিজটা করছিল, সেই সেম হুজুরকে দিয়ে কাজটা করাইছে, এবং সে রিয়ার ক্ষতি করতে চাইছিল দেখে ওর 5টা তাবিজ, প্রথম যে 2টা তাবিজ দেখতেছেন, এই 5টা তাবিজ এই বাচ্চাটা যে কবরের মধ্যে পুঁতে রেখেছিল 5টা সাইডে ছিল। একটা ছিল বাচ্চার মাথার কবর, মাথার অংশে একটা তাবিজ ছিল, 2 হাতের 2 সাইডের তাবিজ ছিল, এবং পায়ের দিকে 2টা তাবিজ ছিল। তো মাথার সাইজের তাবিজটা দেখাইতেছে, দেখেন এটা মাথার দিকে যে তাবিজটা, এটা দেখেন শিকড় হয়ে গেছে তাবিজটা, যেটা ময়মনসিংহ কবর পোতা হয়েছিল, শিকড় হয়েছে দেখে রিয়ার পেটে প্রথম যে বাচ্চাটা হয় ওর মাথায় কিন্তু দেখেন ঘাড়ের দিকে ব্যথা বা ওই আঘাত পেয়ে মারা গেছিল, এবং এটা এই তাবিজের কারণে হয়েছে। এটা কতটা খারাপ কাজ সে ছেলেটা করছে, প্রীতম ছেলেটা। এবং বলতেছে তৃতীয় তাবিজটা ডান হাতের সাইডে যে তাবিজটা রাখছিল, দেখেন ওইটাও শিকড় গজায় গেছে তাবিজটা, এবং সেই কারণেই রিয়ার দ্বিতীয় বাচ্চাটাও দেখা যায় জন্মের পরে এই কারণে মারা গেছে। আসলে ওর খাওয়াতে মারা গেছিল উছিলে মাত্র, ওর হাতে বা হাড়ের সমস্যা বা ডান হাত থেকে কিন্তু সমস্যাটা শুরু হয়েছে। হুজুর এই কথা বলতেছে। এবং 3 নাম্বার তাবিজটা হুজুর দেখে, এটা পায়ের দিকে তাবিজ, দেখেন এখানে অল্প একটু শিকড় হয়েছে, এটা এখনো মানে ক্ষতি করতে পারে না, আর বাকি 2টা তাবিজ এখনো ঠিক আছে। মানে রিয়া, মোট কথা রিয়ার যদি এরকম
আগামী 2-3টা বাচ্চা এরকম হয়তো, এরকম অসুস্থ হইতো। তবে 3 নাম্বার তাবিজটা যেটা, আপনাদের তৃতীয় বাচ্চাটা যখন হবে ওকে একটু সাবধানে রাখবেন। তাও আমার যেমন হুজুর বলতেছে, আমার যেমন হয় বাচ্চাটা জন্ম হওয়ার কয়েকদিন পর দেখবেন পায়ে কোনো ব্যথা পাবে বা পায়ের একটু সমস্যা হবে, কিন্তু ওটা মাসখানেক থাকার পর এটা সুস্থ হয়ে যাবে, কারণ তাবিজের শিকড়টা বড় হয়ে গজায় নাই এখনো। তো হুজুরের কথা নাকি সবাই একটু অবাক হয়ে যাচ্ছিল। তো এদিক দিয়ে রিয়ার শ্বশুর খুবই বিশ্বাস করতেছিল হুজুরটাকে, এবং কারণ হুজুর নাকি এরকম খুব নাম ডাকছিল, উনি যা বলতো সবাই এরকম বিশ্বাস করতো। তো হুজুরের কথা বলার পর হুজুর রিয়াকে তো যা যা কথা রিয়াদেরকে বলে যে দেখেন এই যে 5টা তাবিজ আছে, আমি এখনই আপনাদের সামনে এটা পোড়ায় ফেলবো, এবং পোড়ায় ফেলার পরে এটা যে ছাইটা হবে, ছাইটা আমি এখানে যে বড় পুকুর আছে পুকুরে ফালাই দিব, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হবে না। আর যখন তৃতীয় বাচ্চাটা হবে আপনাদের, যদি আপনার যদি হয়, যদি কোনো কারণে অসুস্থ আমার কাছে আসবেন, এটা আমি ওর যে ট্রিটমেন্ট করা, ডাক্তার তো দেখাবেনি, যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন, আমি দরকার হলে একটা তাবিজ আলাদা দিয়ে রাখবো। তো এরকম নাকি সেই ভাই আমাকে বলে যে ওর কাজিন, ওর ভাবি যে রিয়া, ওরা তো ওভারঅল এরকম সেদিন ঘটার পর তো এসেই পরে। তো তার 7-8 মাস পর গিয়ে যখন ওদের আরেকটা বেবি হয়, ঠিকই বেবিটা জন্ম হওয়ার কয়েকদিন পরে সে খাট থেকে পড়ে গিয়ে পায়ে একটু ব্যথা পায়। তো আশ্চর্যের বিষয় হচ্ছে যে ব্যথা পাওয়ার পর এরকম সে হুজুরকে জানানো হয়েছিল। তো হুজুর বলছে যে ওইটা কিছু না, আপনার তাবিজ যেহেতু পুরানো হয়ে গেছে, একটু কয়েকদিন ব্যথা থাকবে, এবং হুজুর একটু পরা পানি দেয়, পরা পানি দিয়ে বলতেছে ওর পায়ের মধ্যে সবসময় এই পরা পানি দিয়ে আর একটা মানে ছিটা দিবেন, পরা পানি ওকে বাড়ি একটু খাবেন, এবং পায়ের মধ্যে পানি ছিটা দিবেন, দেখবেন পাড়া ঠিক হয়ে যাবে। আর ব্যথার থেকে টেনশনে কিছু না, হালকা ব্যথা, মানে একটু কবজির দিকে মানে ব্যথা পাইছিল। তো যাই হোক, এটা পরে ঘটে, তারপর তো বাচ্চা সম্পূর্ণ সুস্থ। এটা আমার 17 সাল পর্যন্ত এই ঘটনাটা ঘটে, তারপর থেকে সম্পূর্ণ সুস্থ। তো আমাকে সেই ভাই যিনি ওনার নাম বলতে মানা করেছিল, উনি ঘটনাটা শেয়ার করে, তো এটা আপনাদের কাছে শেয়ার করা, এখন না জানি না কতটুকু ভালো লেগেছে, তো এটাই আর কি জানালাম। আমি রাস্তাল আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে, এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে, তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দিব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আমার নাম সাব্বির হোসেন, আমি বর্তমানে সৌদি আরবে রিয়াদে থাকি। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার ছোট ভাই এবং আমার মায়ের সাথে ঘটে যাওয়া খুবই ভয়াবহ একটি ঘটনা। এখন ঘটনায় আসি। 2017 সাল, আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার ছোট ভাই ক্লাস 9-এ পড়ে। আমার মা একজন গৃহিণী এবং আমার বাবা তখন সৌদি ছিলেন। ছোটবেলা থেকেই ঢাকায় থাকি। ঢাকায় আমাদের নিজেদের বাড়ি নেই, আমরা বাসা ভাড়া নিয়ে থাকতাম। ঢাকার শ্যামলী এলাকার একটা বাসাতে থাকতাম। কোনো একটা কারণে আমাদের বাসাটা বদলাতে হয়, আমি কারণটা বলতে চাচ্ছি না। তারপর আমরা মোহাম্মদপুরের শেখের টেক নামক এলাকার একটা বাসায় উঠি। আর এই বাসায় ওঠাই ছিল আমাদের জীবনের একটা চরম ভুল সিদ্ধান্ত। বাসাটি ছিল খুবই পুরনো, বলতে গেলে ওই এলাকায় সবচাইতে পুরনো বাসা এই একটাই আছে। বাসাটি ছিল 4 তলা ছাদ নিয়ে 5 তলা, ছাদে রুম করা ছিল, আমরা ওখানেই ভাড়া নিই। তো ছাদে আমরাই থাকতাম। আমাদের রুমের ওপরে ওঠার কোনো সিঁড়ি ছিল না, যদি ওপরে ওঠা লাগে তাহলে আলাদা মই দিয়ে উঠতে হবে। বাসাটায় যখন উঠি তখন খেয়াল করলাম রুমগুলো অনেক বেশি নোংরা হয়ে আছে। আমরা এর আগেও বাসা বদল করেছি, কিন্তু এত নোংরা কখনো হতে দেখিনি। মনে হচ্ছিল বছরখানেক ধরে এভাবেই ফাঁকা পড়ে আছে রুমগুলো। বলে রাখা ভালো, বাসা হিসেবে ভাড়া খুবই কম ছিল, তাই আমার আম্মু বাসাটি সিলেক্ট করেন। চারদিকে মাকড়সার জাল দিয়ে রুমগুলো ভরা। যাই হোক, পরিষ্কার করে আমরা আমাদের আসবাবপত্রগুলো গুছালাম। ওই দিন সবাই ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। আমি, আমার ছোট ভাই সারাদিন স্কুল, কলেজ, কোচিং এগুলো নিয়েই বাইরেই থাকতাম বেশিরভাগ সময়। আম্মুকে সারাদিন বাসায় একা থাকতে হয়, আর আব্বু তো দেশের বাইরেই। বেশিরভাগ ঘটনা আম্মুকে ফেস করতে হয়েছে। বাসাটিতে ওঠার 3-4 দিন পর একদিন আম্মু আমাকে বলে, তুই কি রাতে কোনো কান্নার শব্দ শুনিস? কোনো বাচ্চার কান্নার শব্দ, 5-6 মাসের বাচ্চা? আমি বললাম, কই না তো, আমি তো এমন কিছু শুনি না। আম্মু বলল, আচ্ছা, আজ রাতে তোকে শোনাবো। ঘটনা এগুনোর আগে আমি বাসাটার একটু বিবরণ দেই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। বাসাটা 2 রুমের, মেইন দরজা দিয়ে ঢুকলেই এক রুম, তারপর ছোট একটা ড্রয়িং রুম, তারপর আরেকটা রুম। ভেতরের রুমে থাকতো আম্মু এবং আমি, আর আমার ছোট ভাই মেইন দরজার সাথে রুমটায় থাকতো।
আম্মুর রুমের সাথে টয়লেট এবং রান্নাঘর অ্যাটাচড ছিল। ঘটনায় আসি, ওই দিন রাতে আম্মু ঠিক 2:30-3টার সময় আমার রুমে এসে আমাকে ডাক দেয়। আমি ঘুম থেকে উঠলাম। আম্মু বলল, আমার রুমে আয় তাড়াতাড়ি। আমার ছোট ভাই তখন ঘুমে। আমি আম্মুর রুমে গেলাম। তারপর স্পষ্ট শুনতে পেলাম বাসার ছাদে কোনো একটা বাচ্চা কাঁদছে। আর সে কি মায়াবী কান্না, মনে হচ্ছে খুবই কষ্ট নিয়ে কাঁদছে। 5-7 মিনিট এভাবে কাঁদলো, তারপর একদম নিস্তব্ধ। আমি আম্মুকে বললাম, এগুলো খেয়াল করার দরকার নাই, আমরা আমাদের মতো ঘুমিয়ে থাকি বলে আমি আমার রুমে এসে ঘুম। বাচ্চার কান্নার শব্দটা প্রতিদিন হতো। আমি, আমার ছোট ভাই, আম্মু সবাই শুনতাম, কিন্তু কোনো গুরুত্ব দিতাম না। এভাবে কয়েকদিন গেল। তারপর বাচ্চার কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। সেই একই সময়ে নুপুরের ঝনঝন শব্দ আসতো ছাদ থেকে। আর মনে হতো ছাদের এক কোণা থেকে অন্য কোণায় কে যেন দৌড় দিল। তখন আমরা একটু ভয় পেয়ে গেলাম। 2 দিন এমন হলো। তারপর আম্মু বাসার দারোয়ানকে জিজ্ঞেস করলো, এই বাসায় আগে কারা ছিল? দারোয়ান বলল, আমি তো নতুন চাকরি নিছি আফা, আমি আসার পর থেকেই খালি ছিল, আমি 6 মাস ধরে আছি এই বাসায়। তারপর আম্মু আর কিছু বলল না, চলে আসলো। বলে রাখা ভালো, বাসার বাড়িওয়ালারা ওই বাসায় থাকতো না। তারা ধানমন্ডিতে তাদের আরেকটা বাড়ি ছিল, সেখানে থাকতো। মাসে মাসে এসে ভাড়া উঠিয়ে চলে যেত। তারপর 2-1 দিন পরে আম্মু খেয়াল করলো, আম্মু যখন রান্নাঘরে রান্না করে তখন তার কানের সামনে এসে কে যেন ফিস ফিস করে আওয়াজ করত। বাথরুমে কাপড় ধোয়ার সময়ও ফিস ফিস শব্দ বেজে উঠত কানের সামনে। রান্নাঘরে তাকের ওপরে রাখা ছোট ছোট মশলার ডিব্বাগুলো মাঝে মাঝে হঠাৎ করে পড়ে যেত। আম্মুর মনে হতে লাগলো কেউ সবসময় তাকে চোখে চোখে রাখছে, আম্মুকে কেউ অনুসরণ করছে। আমি বাসায় আসলে আমাকে সব বলতো। আমি বলতাম, তুমি নামাজ পড়ো আর ঘরে কোরআন তেলাওয়াত করো, সব ঠিক হয়ে যাবে। ওই বাসায় ওঠার ঠিক 10ম দিন রাতে ঘটল ভয়াবহ একটি ঘটনা। আমার ছোট ভাই হঠাৎ রাতে চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে লাফিয়ে ঘুম থেকে উঠে লাইট জ্বালালাম। আম্মু ভেতরের রুম থেকে দৌড়ে আসলো। দেখলাম ওর চোখগুলো ভয়ে বড় বড় হয়ে আছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলল, আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, আমি উঠে টয়লেটে যাই, টয়লেট থেকে এসে আবার শুয়ে পড়ি, তখন আমার চোখ যায় আমাদের মেইন গেটের দিকে। মনে হলো একটা মহিলা দাঁড়িয়ে আছে দরজার সামনে। বুঝলাম আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন আমি চোখ বন্ধ করে চিৎকার দিই। ওর কথা শুনে আমার ভয় লাগলো, আর আমার মনে হতে লাগলো এই বাসায় নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। পরদিন আমি আম্মুকে বললাম, আম্মু বাসাটা সুবিধার মনে হচ্ছে না, আম্মু বাসাটা সুবিধার মনে হচ্ছে না, আমার এখানে থাকতে একদম ইচ্ছা করছে না। আম্মু বলল, দেখ বাবা, এই মুহূর্তে বাসা চেঞ্জ করতে গেলে আবার অনেকগুলো টাকার ব্যাপার, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। বাসায় ওঠার 13তম দিন আমাদের এক আত্মীয়ের বাসায় দাওয়াত ছিল। সবাই সেখানে গেলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় ফিরে সবাই ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি ঘুমাইনি। আমি আমার রুমের জানলার পাশে দাঁড়িয়ে ফোনে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আমার রুমের জানলা দিয়ে আমাদের বাসার ছাদের এক কোণা দেখা যায়। আমার মনোযোগ ছিল সম্পূর্ণ ফোনে। হঠাৎ একটা শীতল বাতাস এসে গায়ে লাগলো। পরক্ষণে আমার চোখ পড়ল ছাদের সেই কোণায়। আমি যা দেখতে পেলাম তা ভোলার মতো না। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখতে পেলাম একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একজন স্বাভাবিক মানুষ কখনোই দাঁড়ানোর সাহস পাবে না। মহিলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। সে আমার দিকেই তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে তার ঘাড় সহ পুরো মাথা একবার ডান দিকে নিচ্ছে, একবার বাম দিকে নিচ্ছে, আর খুবই বিচ্ছিরি ভাবে হাসছে। আমি বলে বুঝাতে পারবো না আমার তখন কতটা ভয় লাগছিল। হাত পা নাড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। ভয় কি জিনিস আমি তখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। মহিলাটা ঘাড় বাঁকা করে হেসেই চলেছে। আমি
আমি আর নিতে পারছিলাম না। এদিকে যার সাথে ফোনে কথা বলছিলাম সে শুধু হ্যালো হ্যালো করছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমার হাত পা নাড়াতে পারছি না। আমার আস্তে আস্তে মনে হচ্ছিল শ্বাস বন্ধ হয়ে আসছে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। শরীরের সকল শক্তি দিয়ে একটা চিৎকার দিলাম মা বলে, আর জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর দেখি ঘর ভর্তি মানুষ। আম্মু বলল, তোর গোঙানির শব্দে তোর ছোট ভাইয়ের ঘুম ভেঙে যায়। তুই নাকি জানলার সামনে দাঁড়িয়ে ফোন কানে নিয়ে গোঙানির মতো শব্দ করছিলি আর কাঁপছিলি। তারপর তোর ছোট ভাই তোর গায়ে হাত দেওয়ার সাথে সাথে তুই অজ্ঞান হয়ে পড়িস। তারপর ও আমাকে ডাকতে, আমি এসে দেখি তোর এই অবস্থা। সকালে আমি তোর দাদা দাদি তোর কাজিনদের ফোন দিয়ে বললে তারা চলে আসে। তারপর আমি আমার আম্মুকে রাতের সব ঘটনা খুলে বলি এবং রাতে যে বন্ধুর সাথে কথা বলছিলাম তাকে কল দিলাম। সে বলল, তুই হঠাৎ চুপ হয়ে গেলি, তারপর কিরকম আজব শব্দ আসতে লাগলো। আমি ভাবলাম নেটওয়ার্ক প্রবলেম, তাই লাইন কেটে ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘটনার পরে স্থানীয় যে মসজিদ আছে সেখানকার ইমাম সাহেবকে শুরু থেকে আমার সাথে, আমার আম্মুর সাথে এবং আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি এবং তাকে অনুরোধ করি আমাদের বাসায় একটু এসে দেখে যাওয়ার জন্য। তারপর তিনি বাসায় আসতে রাজি হলেন। সেদিন মাগরিবের নামাজের পর তিনি আমাদের বাসায় আসলেন। বাসায় এসে অনেক দোয়া দুরূদ পড়লেন, বাসায় চারদিকে পানি পড়া ছিটিয়ে দিলেন। তারপর যাওয়ার সময় বললেন, এই বাসায় আপনারা একা না, কেউ একজন আছে যার উপস্থিতি আমি টের পেয়েছি, আর আপনারা এখানে থাকেন এটা তার পছন্দ না। একটা মিলাদের আয়োজন করেন, কয়েকজন হাফেজ দিয়ে কুরআন খতম দেওয়ান আর কিছু গরিবদের খাওয়ান। আশা করি সব ঠিক হয়ে যাবে। তারপর ইমাম সাহেবের কথা অনুযায়ী আমরা সবকিছু করলাম। এরপর মনে হলো আমাদের শরীর অনেকটাই হালকা হয়ে গেছে, অনেকটাই নিশ্চিন্ত হলাম। ঘটনা এখানেই শেষ হয়ে গেলে খুব ভালো হতো, কিন্তু সামনে যে আরো বড় বিপদ অপেক্ষা করছে আমরা কেউ তার জন্য প্রস্তুত ছিলাম না। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। না কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসে, না কোনো নুপুরের আওয়াজ আসে, কোনো সমস্যাই নেই। আমাদের মনের ভেতর থেকে ভয় একদম দূর হয়ে গেল। বাড়িটিতে ওঠার 28তম দিন, ঘুমিয়ে আছি। হঠাৎ কে যেন আমাকে ঠেলছে আর ডাকছে, সাব্বির, এই সাব্বির ওঠ। আমি চোখ মুছতে মুছতে উঠে দেখি আম্মু এসে আমাকে ঠেলতে ঠেলতে ডাকছে। কিন্তু একই অবস্থা আম্মুর, চোখগুলো বড় বড়, চুলগুলো এলোমেলো, পুরো শরীর ঘামে ভিজে আছে, হাত পা কাঁপছে। এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি লাইট জ্বালালাম। আম্মুকে দেখে মনে হচ্ছে কারো সাথে যুদ্ধ করে এসেছে। আমি বললাম, কি হয়েছে আম্মু, তোমার এই অবস্থা কেন? আম্মু খুবই ভীত ভীত গলায় বলল, চিল চিল চিল, আমার রুমে চিল উঠছে। আমি তোদের এতক্ষণ ধরে ডাকছি, তোরা কেউ আমার কথা শুনিসনি। আমি এত চিৎকার করছি, তোরা কেউ কি আমার চিৎকার শুনিসনি? চিল উঠছে আর আমার পায়ের নখ দিয়ে আঁচড় দিচ্ছে। আম্মুর কথা শুনে আর আম্মুর এই অবস্থা দেখে বিশ্বাস করুন তখন আমার মনের ভয়ের থেকে বেশি জেদ কাজ করছিল। আমার চোখে পানি চলে আসলো। মনে মনে ভাবলাম, এই জিনিসটাকে যদি ছুঁতে পারতাম, ধরতে পারতাম, তাহলে আজকে আমি এর সাথে লড়াই করতাম। এতটা জেদ আমার ভেতর তখন ছিল বলে বোঝাতে পারবো না। আমি আমার ছোট ভাই আম্মুর রুমে গেলাম। কিছুই নেই, একদম নিস্তব্ধতা বিরাজ করছে রুমের মধ্যে। সবচাইতে অবাক করার মতো বিষয় হলো আম্মুর হাতে আঁচড়ের স্পষ্ট দাগ বসে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ খুবই চিকন নখ দিয়ে হাতে আঁচড় দিয়েছে। 2 হাতে আঁচড়ের দাগ ছিল। তারপর দেখতে পেলাম আম্মুর রুমের জানলাটা হালকা খোলা। আমি গিয়ে জানলা লাগিয়ে দিলাম। ওই রাতে কেউ চোখের 2 পাতা এক করতে পারলাম না। পরের দিন সকালে সিদ্ধান্ত নিলাম এই বাসায় আর এক মুহূর্তও থাকবো না। বাড়িওয়ালার সাথে যোগাযোগ করলাম জরুরিভাবে দেখা করার জন্য। 29তম দিন বিকেলে বাড়িওয়ালি বাসায় আসলো এবং আম্মু তাকে শুরু থেকে শেষ অবধি যা যা ঘটেছে আমাদের সাথে সব খুলে বলল। আমি আর আমার ছোট ভাই দুজনেই তখন বাইরে। বাড়িওয়ালিকে আঁচড়ের দাগগুলো দেখালো। বাড়িওয়ালি প্রথমে কথা এড়িয়ে যেতে চাইলে আম্মু একটু চাপ দিল। তারপর বাড়িওয়ালি যা যা বলল তা শুনে আম্মু সব বুঝতে পারলো। আমি পরে আম্মুর মুখ থেকে সব শুনেছি। বাড়িওয়ালি বলছিল, আজ থেকে 5-6 বছর আগে 2011-12 সালের দিকে এই বাসা একটা ফ্যামিলি ভাড়া নেয়। ফ্যামিলি বলতে স্বামী স্ত্রী এবং তাদের একটা ছোট দুধের বাচ্চা। তো সেই মহিলার যে স্বামী ছিল সে একদমই ভালো লোক ছিল না। স্ত্রীকে অনেক মারধর করত, অনেক নির্যাতন করত, এমনকি অন্যান্য ভাড়াটিয়ারও বিষয়টা জানতো। একটা সময় মহিলাটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একদিন এমন
ওই মহিলাকে মারধর করে তার স্বামী বাসা থেকে বের করে দেয়। তারপর 7-8 দিন হয়ে যায়, তার স্বামী ফিরে না। বাসা থেকে কেউ বেরও হয় না। পুরো বাড়ি পচা গন্ধে ভরে যায়। সবার সন্দেহ হওয়াতে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই মহিলার ঝুলন্ত লাশ পায় এবং একটা বাচ্চার লাশ বিছানার উপর পায়। তারপর পুলিশ ডাকা হলে 2টো লাশ উদ্ধার করা হয়। লাশগুলো পচে দুর্গন্ধ হয়ে গিয়েছিল। ধারণা করা হয়েছিল ওই মহিলা প্রথমে তার বাচ্চাকে খুন করে, তারপর সে নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার স্বামীকে আর দেখা যায়নি। তারপর এ বাসা বছরখানেক ফাঁকা ছিল। বছরখানেক পরে আবার আমি বাসাটা ভাড়া দিব বলে সিদ্ধান্ত নেই। ভাড়াও হয়, কিন্তু এই ঘটনা আমি গোপন রাখি। কিন্তু তারা 1 সপ্তাহ থেকে আর বাসায় থাকবে না বলে না করে দিল। আরো 4-5টা ফ্যামিলি উঠেছিল, কিন্তু কেউই টিকতে পারে না। আমি অনেক চেষ্টা করেছি বাসাটা ঠিক করার। মিলাদ পড়িয়েছি, বাড়ি বন্ধ করিয়েছি, অনেক বড় বড় হুজুরদের দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয় না। তারপর 2 বছর পর্যন্ত বাসাটা ফাঁকা ছিল। আর তারপর আপনারা উঠেছেন। আর আপনি যে রুমে আছেন, এই রুমেই মহিলাটি আত্মহত্যা করেছিল। এই বলে বাড়িওয়ালি তার কথা শেষ করলো। আমার বাড়িওয়ালিকে বলল, আমরাও বাসা ছেড়ে দেবো কালকের মধ্যে। 30তম দিন সকালে আমি আর আম্মু বাসা খুঁজতে বার হই। মহান আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা ভালো একটা বাসা ফাঁকা পেয়ে যাই এবং ওই দিনই সব মালামাল নিয়ে আমরা ওই বাসা ছেড়ে দিই। আম্মুকে আগেই নতুন বাসায় পৌঁছে দিয়ে আমি আর আমার ছোট ভাই সব মালামাল পিকআপে করে যখন রওনা দিলাম, আমি শুধু পেছনে ফিরে বাড়িটির 5 তলায় তাকাচ্ছিলাম। চোখ পড়ল আমার রুমের জানলার দিকে। মনে হচ্ছিল সেই মহিলাটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটির জন্য একটু খারাপ লাগতে লাগলো। আসলে প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। ইতিহাস ঘাটলেই তা বের হয়ে আসে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আমি আবারও আপনাদের কাছে একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। মধ্যরাতের নিস্তব্ধতা ফালি ফালি করে ছিঁড়ে যাচ্ছে সেই বীভৎস চর্বণ শব্দে। মনে হচ্ছে কেউ যেন দাঁত দিয়ে পেষণ করছে পেষণ করছে শক্ত কোনো পাঁজরের হাড়। দেয়ালের উপাস থেকে ভেসে আসা কাঁচা মাংসের আষ্টে গন্ধ আর গোঙানি জানান দিচ্ছে আপনার পাশের ঘরে যা যা আছে তা কোনো মানুষ নয়। আজ রাতে দরজাটা ভালো করে ভেতর থেকে আটকে রাখুন, কারণ ক্ষুধাটা হয়তো শুধু মাংসের নয়, প্রাণেরও। শহরের ঘিঞ্জি গলির শেষ মাথায় শান্তিনীর মেসবাড়ি। নামটা শান্তিনীর হলেও এর পুরনো নোনা ধরা দেয়াল আর স্যাঁতসেঁতে সিঁড়িঘরগুলো সবসময় একটা অস্বস্তিকর নিস্তব্ধতা ঝুলে থাকে। এই মেসের 4 তলা একদম কোণার ঘরটা মাসখানেক আগে নতুন একটা ভাড়াটে এসেছে। নাম তার শওকত। লোকটাকে দিনের আলোতে কেউ কখনো দেখেনি। সারাদিন তার ঘরের জানালাগুলো ভারী কালো পর্দায় ঢাকা থাকে, ভেতর থেকে খিল আটা। শওকত আসার পর থেকেই মেসের পরিবেশটা কেমন যেন পাল্টে গেছে। বিশেষ করে পাশের রুমের বাসিন্দা জামিলের জন্য টিকে থাকা দায় হয়ে পড়েছে। প্রথম কদিন জামিল ভেবেছিল শওকত হয়তো রাতের শিফটে কোথাও চাকরি করে, তাই দিনে ঘুমায়। কিন্তু সমস্যা শুরু হলো সপ্তাহখানেক পর। রাত তখন ঘড়ির কাঁটার দিক 2টো। পুরো মেসবাড়ি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন জামিলের কাঁচা ঘুমের ঘুরে একটা অদ্ভুত শব্দ কানে এলো। মট মট চপ চপ। মনে হচ্ছে কেউ যেন খুব দ্রুত কিছু চিবিয়ে গিলে ফেলার চেষ্টা করছে। শব্দটা শওকতের রুম থেকে আসছে। জামিল আধ ঘুমে ভাবলো হয়তো লোকটা মাঝরাতে খাবার খাচ্ছে, কিন্তু পরক্ষণে একটা তীব্র আষ্টে গন্ধ তার নাড়ি ভুঁড়ি উল্টে আসার উপক্রম হলো। গন্ধটা পচা মাংসের নয়, বরং একদম টাটকা রক্তমাখা কাঁচা মাংসের। পরের দিন সকালে মিসের ডাইনিংয়ে নাস্তা করার সময়
জামিল মিস ম্যানেজারকে জিজ্ঞেস করলো, আচ্ছা খালেক ভাই, শওকত সাহেব কি রাতে রান্না করে খান? কাল রাতে খুব অদ্ভুত শব্দ আসছিল ওনার ঘর থেকে। খালেক ভাই চুমুক দিয়ে নির্লিপ্ত গলায় বললেন, রান্না করার তো কথা না জামিল সাহেব, লোকটা তো বাজার থেকেও কিছু আনে না, শুধু সপ্তাহে একদিন রাতে একটা বড় কালো ব্যাগ নিয়ে ঢোকেন, ব্যাস ওইটুকুই, বেশি কৌতূহলী দেখাবেন না। আজকালকার মানুষের স্বভাব এক এক রকম। কিন্তু জামিলের কৌতূহল ভয়ের রূপ নিল তার 3 দিন পর। সেদিন রাতে পানি খাওয়ার জন্য সে রান্নাঘরের দিকে যাচ্ছিল। করিডোরটা অন্ধকার, শুধু শওকতের ঘরের দরজার নিচ দিয়ে সামান্য একটু আলো চুইয়ে পড়ছে। হঠাৎ জামিল থমকে দাঁড়ালো। শওকতের ঘরের ভেতর থেকে কোনো মানুষের কথা বলার শব্দ নয়, বরং এক আদিম জন্তুর মতো গলার ঘড়ঘড়ানি ভেসে আসছে। তারপর সেই পরিচিত শব্দ, হাড় মর্মর করে ভাঙার আওয়াজ। মনে হচ্ছে একটা আস্ত পশুর পাঁজরের হাড় কেউ হাতের চাপে গুঁড়ো করে দিচ্ছে। কৌতূহল বশে জামিল পা টিপে টিপে শওকতের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। কাঠের দরজার একটা ছোট ফোকর দিয়ে চোখ রাখতে তার শরীর হিম হয়ে গেল। ভিতরের দৃশ্যটা কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা কঠিন। ঘরের মাঝখানে শওকত বসে আছে, কিন্তু তার বসার ভঙ্গিটা যেন কোনো মানুষের মতো নয়। পুরো শরীরটা কুঁকড়ে গিয়ে শিকারী হায়নার মতো দেখাচ্ছে। তার সামনে পড়ে আছে লাল কাপড়ে মোড়ানো একটা মাংসের পিণ্ড। শওকত 2 হাতে সেই মাংসে কামড় দিচ্ছে আর রক্তমাখা মুখ নিয়ে তৃপ্তির হাসি দিচ্ছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে অন্ধকারে। হঠাৎ করে শওকত খাওয়া থামিয়ে দিল। নাক উঁচিয়ে সে যেন বাতাসের গন্ধ শুকছে। জামিল ভয়ে নিঃশ্বাস বন্ধ করে ফেলল। এক মুহূর্তের নীরবতা। শওকতের মাথাটা ধীরে ধীরে দরজার দিকে ঘুরে গেল। সে কি বুঝতে পেরেছে বাহিরে কেউ আছে? জামিল আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। এক দৌড়ে সে নিজের ঘরে ঢুকে দরজা ভেতর থেকে লক করে দিল। তার হার্টবিট তখন ড্রামের মতো বাজছে। বিছানায় শুয়ে জামিল যখন কাঁপছে, ঠিক তখনই তার দরজার উপর খুব হালকা করে কেউ একটা টোকা দিল। জামিল সাহেব, জেগে আছেন? খুব খিদে পেয়েছে, আপনার কাছে কি নুন হবে? মাংসটা বড্ড পাংশা লাগছে। শওকত সেই ফিসফিসে গলায় এমন এক পাশবিক শীতলতা ছিল যে জামিল চিৎকার করার ক্ষমতাটাও হারিয়ে ফেলল। বাইরে থেকে নখের আঁচড় কাটার শব্দ শোনা যাচ্ছে কাঠের দরজায়। শব্দটা যেন জামিলের স্নায়ু ছিঁড়ে ফেলছে। সেই রাতে জামিল বুঝল পাশের ঘরে কোনো মানুষ নাই। এক ক্ষুদ্র পিশাচ বাসা বেঁধেছে, যার পরবর্তী শিকার হয়তো এই মেসেরই কেউ। ভোরের আলো ফুটলেও জামিলের ঘরে গুমট অন্ধকার কাটল না। গত রাতের দরজার ওপাশ থেকে আসা সেই অমানসিক কণ্ঠস্বর আর নখের আঁচড়ের শব্দ তার মগজে গেঁথে গেছে। শওকত নামের ওই লোকটা যে স্বাভাবিক কেউ নয়, সেটা এখন আর শুধু সন্দেহ নেই, ধ্রুব সত্য। জামিল সারাদিন ঘর থেকে বেরোলো না। মেসের অন্য বাসিন্দারা যে যার কাজে চলে গেছে, কিন্তু জামিলের মনে হচ্ছিল সে যদি করিডোরে পা রাখে, তবে ওই বদ্ধ দরজার আড়াল থেকে কোনো এক জোড়া জ্বলন্ত চোখ তাকে গিলে খাবে।
বিকেলের দিকে মেস ম্যানেজার খালিক ভাই আসলেন ভাড়ায়, তাগাদায়। বাড়ির জামিল দরজার সামনে ফাঁক করে ফিসফিস করে বলে, খালিক ভাই, শওকত সাহেবের ঘরে একবার তাল্লাশি করা দরকার। ওই লোকটা মানুষ না। ও রাতে যা খায় তা কোনো দোকানের মাংস হতে পারে না। খালিক ভাই বিরক্ত হয়ে বললেন, আপনার পাগলামি কি থামবে না জামিল সাহেব? উনি উনার ঘরে কি খান না খান তা দিয়ে আমাদের কি কাজ? সময় মতো ভাড়া দিচ্ছেন, এটাই বড় কথা। আর শুনুন, উনি একটা প্রাইভেট হসপিটালের মর্গে কাজ করেন। রাতে ডিউটি থাকে, মাংসের গন্ধ আসতেই পারে। মর্গ? জামিলের মাথায় যেন এক বিদ্যুৎ খেলে গেল। মর্গে কাজ করা মানেই কি কাঁচা মাংস আর হাড় চিবানোর লাইসেন্স পাওয়া যায়? নাকি শওকত সেখান থেকেই তার খাবার সংগ্রহ করে আনে? জামিল স্থির করলো আজ রাতে সে এই রহস্যের শেষ দেখবে। সে জানতো শওকত সাধারণত রাত 12টার পর বের হয়। আজ সে ওত পেতে থাকবে। রাত তখন 1টা। করিডোরের লাইটটা মিটমিট করে জ্বলছে। জামিল তার ঘরের দরজার লেন্স দিয়ে তাকিয়ে রইল। ঠিক 10 মিনিট পর শওকতের ঘরের দরজাটা সামান্য শব্দ করে খুলল। শওকত বের হয়ে এলো। পরনে লম্বা কালো একটা ওভারকোট, হাতে সেই বড় প্লাস্টিকের ব্যাগ। করিডোরের আবছা আলোয় শওকতের চেহারাটা দেখে জামিলের শিরদাঁড়াতে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। লোকটার চামড়া ফ্যাকাশে সাদা, গালের হাড়গুলো অস্বাভাবিকভাবে উঁচু, আর ঠোঁটের কোণায় লেগে আছে চাপ চাপ কালচে রক্ত। সে একবার জামিলের দরজার দিকে তাকালো, যেন দেয়াল ভেদ করে সে জামিলের উপস্থিতি টের পাচ্ছে। তারপর সে সিঁড়ি দিয়ে নিস্তব্ধে নেমে গেল। জামিল সাহেব সঞ্চয় করে পিছু নিল। রাস্তাঘাট জনশূন্য। শওকত গলির মোড় পেরিয়ে একটা পুরনো পরিত্যক্ত কারখানার দিকে এগিয়ে যাচ্ছে। শহর থেকে দূরে এই জায়গাটা দিনের বেলাতেও কেউ যায় না। শওকত কারখানার ভেতরে ঢুকতেই জামিল একটা ভাঙা জানলা দিয়ে ভেতরে উঁকি দিল। ভেতরে যা দেখলো তাতে তার চিৎকার করে ওঠার উপক্রম হলো। কারখানার এক কোণায় স্তূপ করে রাখা আছে প্রচুর পশুর কঙ্কাল আর কিছু মানুষের হাড়গোড়। শওকত ব্যাগ থেকে কিছু একটা বের করলো। সেটা একটা মানুষের হাত, ফ্রেশ রক্ত মাখা। শওকত কোনো বিকার ছাড়াই সেটাতে কামড় বসালো। হাড় ভাঙার সেই বীভৎস মটমট শব্দে পুরো কারখানা গুম গুম করে উঠল। শওকত বিড়বিড় করে বলতে লাগলো, শান্তিনিকেতন, মেসের মানুষগুলো বড় বেশি পরিষ্কার। তাদের মাংসের স্বাদ নিশ্চয়ই নোনতা হবে। জামিল ছেলেটার হাড়গোড়গুলো বেশ শক্ত হবে চিবোতে। জামিল বুঝতে পারলো সে আর নিরাপদ নয়। সে ফিরে আসার জন্য পা বাড়াতে একটা শুকনো কাঠে তার পা পড়ল। করাত শব্দ হতেই শওকত খাওয়া থামিয়ে দিল। তার ঘাড়টা 180 ডিগ্রি ঘুরে গেল জানালার দিকে, আর তার মুখ দিয়ে লালা আর রক্ত ঝরছে। শওকত হাসলো। সেই হাসি কোনো মানুষের হতে পারে না। জামিল পাগলের মতো দৌড়তে শুরু করলো। মেস বাড়িতে পৌঁছে নিজের ঘরে ঢুকে আলমারি দিয়ে দরজা আটকে দিল। কিন্তু শান্তি নেই। কিছুক্ষণ পরেই সিঁড়িতে ভারী বুটের শব্দ পাওয়া গেল, ধপ ধপ ধপ। শব্দটা জামিলের দরজার সামনে এসে থামলো।
বাইরে থেকে শওকতের শান্ত কিন্তু পাশবিক কণ্ঠ ভেসে এলো। লুকিয়ে লাভ নেই জামিল, তুমি দেখে ফেলেছ আমি কি। জানো, মানুষের মাংসের আসল স্বাদ লুকিয়ে থাকে তাদের ভয়ে। তুমি এখন যত ভয় পাচ্ছ, তোমার রক্ত তত মিষ্টি হচ্ছে। আমি চাইনি তোমাকে এত তাড়াতাড়ি খেতে, কিন্তু তুমি বড্ড বেশি কৌতূহলী। হঠাৎ জামিল খেয়াল করলো তার ঘরের পেছনের জানলাটা আগে থেকেই খোলা ছিল, আর জানলা দিয়ে একটা কুৎসিত পচা গন্ধ ঘরে ঢুকছে। সে পেছনে ফিরতেই দেখলো শওকত দরজায় নেই। সে জানালার কার্নিশে ঝুলিয়েছে। তার হাতগুলো মানুষের মতো নয়, নখগুলো ইঞ্চিখানেক লম্বা এবং বাঁকানো। শওকতের মুখটা জানালার কাচের সাথে লেপ্টে আছে, আর তার নিঃশ্বাস জানালায় বাষ্প তৈরি করেছে। শওকত ফিসফিস করে বলল, ভেতরে আসবো? জামিল আর্তনাদ করে চাইলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে দেখলো শওকত অনায়াসে জানলার গ্রিল খুলে মোমের মতো বাঁকিয়ে ভেতরে ঢুকে আসছে। তার শরীরের হাড়গুলো স্থানচ্যুত হওয়ার মতো শব্দ করছে। শওকত ঘরের মেঝেতে ল্যান্ড করলো, একদম একটা মাকড়সার মতো চতুষ্পদ ভঙ্গিতে। তার চোখের মনি এখন আর কালো নেই, সম্পূর্ণ লাল হয়ে গেছে। সে ধীর পায়ে জামিলের দিকে এগিয়ে এলো। জামিল দেয়ালের সাথে মিশে গেছে। শওকত তার মুখের খুব কাছে নিজের মুখটা আনলো। পচা মাংস আর ফরমালিনের তীব্র গন্ধে জামিলের দম আটকে আসছে। শওকত তার লম্বা নখ দিয়ে জামিলের গালে একটা গভীর আঁচড় কাটল। টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো মেঝেতে। শওকত সেই রক্ত জিভ দিয়ে চেটে নিয়ে চোখ বন্ধ করে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। তারপর চাপা স্বরে বলল, তুমি কি জানো জামিল, একা মানুষের হাহাকার আর ভয় যখন রক্তে মিশে যায়, তখন সেই মাংসটা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হয়। আজ রাতে এই মেজবাড়ির কেউ বাঁচবে না, তবে শুরুটা তোমাকে দিয়েই হোক। শওকতের চোয়ালটা অস্বাভাবিকভাবে বড় হয়ে খুলতে শুরু করলো। জামিল শেষবারের মতো ওপরের সিলিং ফ্যানটার দিকে তাকালো। তার চোখের সামনে শওকতের সেই বীভৎস দাঁতগুলো এগিয়ে আসছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে একটা বৈশাখিক উল্লাসে আর কাঁচা মাংস ছিঁড়ে ফেলার শব্দে মেজবাড়ির সেই শান্ত রাতটা নরকে পরিণত হলো। পরের দিন সকালে পুলিশ যখন ঘরটা খুললো, তারা সেখানে জামিলকে পেল না। শুধু মেঝেতে পড়েছিল তার ছেঁড়া জামা আর কার্পেটে লেপ্টে থাকা কিছু গুঁড়ো হয়ে যাওয়া হাড়ের টুকরো, আর দেয়ালের গায়ে রক্ত দিয়ে লেখা ছিল, ক্ষুধা এখনো মেটেনি। আজও সেই মেজবাড়ির 4 তলার কোনায় ঘরটা খালি পড়ে আছে। মাঝরাতে মাঝে মাঝে এখনো হাড় চেবানোর শব্দ পাওয়া যায়। যদি কখনো কোনো মেজবাড়িতে আপনার পাশের ঘর থেকে মাঝরাতে এমন অদ্ভুত শব্দ পান, তবে ভুলেও উকি দিতে যাবেন, কারণ হতে পারে সেই পিশাচ এখন আপনারই ভয়ের গন্ধ শুঁকছে। আপনার পেছনের জানালা কি ঠিকমতো বন্ধ করা আছে? একবার চেক করে নিন।